আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন। আজকে আমাদের টার্গেট কারা, তা আমাদের ফ্রেশার্সদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা। আমাদের অনুষ্ঠানের নাম আজকে ফ্রেশার্স ইন্ট্রোডাকশন টু মেডিকেল জার্নি। আর আমাদের গেস্ট হিসেবে রয়েছে আমাদের প্রফেসর ডক্টর সোহেল বক্সার, প্রিন্সিপাল অ্যান্ড প্রফেসর অফ ফিজিওলজি, কক্সবাজার বাজার মেডিকেল কলেজ। আর আমাদের সাথে আরেকজন স্পিকার হিসেবে রয়েছে, যার কাছ থেকে আমরা শুনতে পারবো তার ফার্স্ট প্রফের জার্নিটা। খুব রিসেন্টলি সে তার ফার্স্ট প্রফ কমপ্লিট করেছে, শুধু কমপ্লিটই করেনি, বরং সে একটা ভালো পজিশন হোল্ড করেছে আমাদের ফার্স্ট প্রফে। আর সে হলো, আমাদের সাথে রয়েছে আদিবা রাইসা অদ্রি, ঢাকা মেডিকেল কলেজ, সেশন 2023-24, 9th পজিশন ইন ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন। অদ্রি, শোনা যাচ্ছে আমাকে? জি আপু, শোনা যাচ্ছে। কি অবস্থা, কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, এখন তোমাকে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি, একদম তোমার জন্য ওপেন ফ্লোর। তুমি এখন তোমার ফার্স্ট প্রফ নিয়ে তোমার প্রিপারেশন থেকে শুরু করে পুরো জার্নিটার, এত সুন্দর একটা ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমাকে কংগ্রেচুলেশন। এত ভালো রেজাল্টের যে জার্নিটা, সেটা সুন্দর মতো বাপু তুমি এখন আমাদের নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে বল। ওকে। আচ্ছা, আমি প্রথমে কিছু নিজের ভাবে বলছি, তারপর কারো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো। তো তোমরা যেহেতু একদমই নতুন, প্রিপারেশন নিয়ে বললে আসলে এখন অনেক কিছু বুঝবা না, যেহেতু তোমরা এখনো পড়াশোনাই শুরু করোনি। তবে আমি যেটা বলবো যে তোমাদের আসলে রেগুলারিটি মেনটেন করতে হবে। যেটা তোমাদেরকে দেখবা যে তোমরা হচ্ছে টিচাররাও তোমাদেরকে সামনে বলবে যে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। কারণ দেখা যায় কি, এই যে হচ্ছে ফার্স্ট প্রফ এক্সাম, এখানে আসলে দেখা যায় যে টিচাররা ক্লাসে যেটা পড়ায়, লেকচার ক্লাসে যেটা পড়ায়, সেটাই দেখা যায় যে টিচাররা হচ্ছে ফার্স্ট প্রফে শুনতে চায়, বা তারা হচ্ছে সেখান থেকেই আস্ক করে। তো আমরা যদি লেকচার ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করি, তাহলে দেখা যাবে যে হচ্ছে ফার্স্ট প্রফে টিচাররা ওগুলা থেকেই আস্ক করছেন। আমার ক্ষেত্রেও যেরকম এটা হয়েছে, এন্ড আমি যেরকম ছিলাম, আমি প্রত্যেকটা লেকচার ক্লাসই আসলে অ্যাটেন্ড করতাম, খুবই কম এরকম ছিল যে মিস দিয়েছি। সবাই ট্রাই করবা যে হচ্ছে যে লেকচার ক্লাসগুলো এবং টিউটোরিয়াল ক্লাসগুলো ভালো মতো অ্যাটেন্ড করার, কারণ টিচাররা এখানে আসলে প্রপার গাইডলাইন দিয়ে দেন যে কিভাবে পড়তে হবে। আচ্ছা, এবার আমি আসি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। ফার্স্ট ইয়ারে যেহেতু তিনটা সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রথমে যেভাবে পড়বা আমি বলি। প্রথমে হচ্ছে লেকচার ক্লাস বা টিউটোরিয়াল ক্লাসে টিচাররা যেভাবে পড়াবে সেভাবে হচ্ছে বাসায় এসে দেখে নিবা, স্লাইড দেখে নিবা, বা টিচাররা যেভাবে বই দেখে পড়াবেন সেটা পড়বা। দেন হচ্ছে যে নিজে থেকে টেক্সট বুকটা পড়বা, কারণ টেক্সট বুক পড়া আসলে ম্যান্ডেটরি। সবাই চেষ্টা করবা টেক্সট বুক পড়ার অবশ্যই। আমি নিজেও আসলে অ্যানাটমির জন্য যেটা পড়তাম, আমি অ্যানাটমির জন্য দত্ত পড়েছি। দেন হচ্ছে আমি আরো মাল্টিপল টেক্সট বুক পড়েছি আসলে অ্যানাটমির জন্য, কারণ দেখা যায় একটা টেক্সট বুক থেকে আসলে সবকিছু জানা যায় না। আর ফিজিওলজির জন্য তো অবশ্যই গাইড পড়তে পারলে খুবই ভালো, আমি নিজেও পড়েছি। আর এই তো। আর হচ্ছে আমি যেটা বলতে চাই যে পাংচুয়ালিটি এবং হচ্ছে রেগুলারিটি। দেখা যাবে যে খুবই আইটেমের প্রেসার, প্রত্যেক দিন আইটেম থাকতেছে, এরকমও দেখা যাবে। আমাদেরকে তো এরকম দেখা মানে হয়েছিল যে একদিনে এরকম 4-5টা আইটেম ছিল। কিন্তু তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রতিদিন শেষ করে রাখো, তাহলে কিন্তু আসলে এত প্রেসার লাগে না। তোমাদের সিনিয়ররা অনেক বলবে যে অনেক প্রেসার, অনেক আইটেম থাকে, ডেইলি অনেক পড়ার প্রেসার থাকে। এটা অবশ্যই ট্রু, যেহেতু আমাদের ডেইলি পরীক্ষা টাইপের থাকে আইটেমটা। কিন্তু প্রতিদিন যেটা পড়ানো হবে সেটা যদি তুমি বাসায় এসে 1-2 ঘন্টা দেখো, তাহলেই কিন্তু প্রতিদিনের পড়াটা শেষ হয়ে যায়। তখন দেখা যায় আইটেমের আগে এতটা প্রেসার পড়ে না আসলে। তো এটা আমি অবশ্যই মেনটেন করতাম, যে যে কারণে আমার এতটা আসলে প্রেসার হতো না যে আইটেমের আগে আমার অনেক বেশি প্রেসার লাগতেছে, এত পড়া কেন। কারণ আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন এসে পড়ে ফেলতাম। তারপরে তুমি তোমার নিজের কাজ করো, সমস্যা নাই। তোমার উম, ঘুরতে যেতে ইচ্ছা হোক, তোমার মুভি দেখতে ইচ্ছা হোক, কোনো সমস্যা নেই, আমি নিজেও এগুলাই করতাম। কিন্তু প্রতিদিনের পড়াটা প্রতিদিন এসে কমপ্লিট করে ফেলবা। এই তো, আমি আসলে আর কি বলবো বুঝতেছি না, কারণ কেউ কোয়েশ্চেন করতে পারলে আর কি ভালো হতো, যে কে কি জানতে চাচ্ছে আর কি। আচ্ছা, যারা পার্টিসিপেন্ট আমাদের সাথে জুমে জয়েন করছো, তোমাদের জন্য কিন্তু চ্যাট বক্স ওপেন আছে। আর আদিবা অলরেডি তোমাদের কোশ্চিন করার সুযোগ দিয়ে দিয়েছে, সো তোমরা কিন্তু এখন কোশ্চিন করতে পারো। আমরা কিছুক্ষণ টাইম দিচ্ছি, তোমাদের কোশ্চিন গুলো করো, দেন আদিবা তোমাদের একদম বিশ্লেষণ করে বলে দিবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাকে কি শোনা ও, যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, শোনা যাচ্ছে।
আমার থ্যাংক কথা ইউ, থ্যাংক ইউ শুনতেছো তো সো না? মাচ স্যার। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে মানে আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য স্যার। স্যার, আমি মনে হয় না যে আর কোনো আমার টাইম নেওয়া উচিত স্যার, যেহেতু এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছে স্যার। আপনার জন্য আমি আগে ফ্লোর দিয়ে দিচ্ছি স্যার, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, একজন কোশ্চেন করছে, আপু প্রায় সবাই তো পড়া শুরু করে দিয়েছে, আমি এখনো শুরু করিনি, আমি কি খুব বেশি পিছিয়ে গিয়েছি? স্যার। একদমই না আচ্ছা, আসলে, একদমই না আসলে, এটা আমার নিজেরও মনে হতো, কারণ আমি আমার ছুটিটা পুরোটা এনজয় করেছি। আমার যেটা মনে হয়, দেখো আপু, তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে তুমি এখন চান্স পেয়েছো এত কষ্ট করার পর। এখন আমার মনে হয় না এত অন্যরা পড়ে ফেলতেছে, আমার অনেক পড়া দরকার, এটার কোনোই দরকার নাই। তুমি এই সময়টা এনজয় করতে পারো অবশ্যই। আমি নিজেও পড়িনি, তবে তোমার যদি একান্তই মনে হয় যে না আমি একটু দেখতে চাই, তুমি বই উল্টাই দেখতে পারো, যে হচ্ছে কোথায় কি আছে, অ্যানাটমি বইটা কিরকম, কোথায় কোন চ্যাপ্টার, ফিজিওলজি বইটা কিরকম, বায়োকেমিস্ট্রি বইটা কিরকম, কি কি টপিক আছে, কি কি চ্যাপ্টার আছে, এগুলা তুমি হচ্ছে যে দেখতে পারো। বা হয়তো হালকা পাতলা একটু রিডিং দিলা, এটা করতে পারো সর্বোচ্চ। কারণ ক্লাস শুরু হলে আসলে তোমার আসল পড়াটা শুরু হবে, এখন পড়ে যে অনেক বেশি লাভ হবে এরকম আসলে না। ওকে। আহ স্যার, আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন স্যার ওই এটার সাথে প্রশ্নটা আর? আদিবাগী করতে সম্ভবত। হ্যাঁ, ওই ও যেটা বলছে সেটাই ঠিক আছে। এখন আসলে অত বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন নাই। এখন হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে পারে তারা, চাইলে হয়তো ইংলিশে একটু তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের সময় দিতে পারে। তবে আমরা ওই মেডিকেলের বইগুলা এখনই খুব সিরিয়াসলি শুরু করতে হবে এমন কোনো কথা নেই, এটা আস্তে ধীরে করলেই হবে আর কি। আপাতত বইগুলোর নাম জানতে পারে, বইগুলোর সম্পর্কে আইডিয়া নিতে পারে, কোন কোন সাবজেক্টে কোন কোন বই কিনা লাগবে আর কি, সেই আইডিয়া নিতে পারে। আর এর মধ্যে ইয়ারমেট যারা আছে তাদের সাথে হয়তো বা সম্পর্ক হয়ে যাবে। সেটা একটু নেটওয়ার্কটা ঠিক মতো বিল্ড আপ করুক। আর যেটা ওই ক্লাস শুরু শুরু হওয়ার পরে যেটা হয়, ওই আত্মীয় স্বজন বা প্রতিবেশী অনেকের সাথে দেখা করার অত বেশি সুযোগ আর হয় না ওইভাবে। তো অনেক সময় লোকজন চিন্তা করে যে এত মেডিকেলের চান্স পেয়ে ভাব বেড়ে গেছে, আমাদের সাথে আর দেখা সাক্ষাৎই করতেছে না। তো এই জন্য ওই আগে ভাগে লোকজনকে বলে রাখতে হবে, আত্মীয় স্বজন যারা আছে বলে রাখতে হবে যে না ঠিক আছে, আমাদের ক্লাসে শুরু হচ্ছে, তখন হয়তো এত বেশি আসতে পারবো না, এখন এই জন্য দেখা করে যাচ্ছি। তো সবাই সাথে একটু যোগাযোগটা রাখা, এবং এটা একটু কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা যেটা করি সেটা হলো ওই মেডিকেলের চান্স পাওয়ার পরে আত্মীয় স্বজন বা এলাকার মানুষজনের সাথে ওইভাবে সম্পর্ক রাখতে পারি না, যেটা পরবর্তীতে কর্মক্ষেত্রে এটার একটা নেগেটিভ এফেক্ট পড়ে আর কি। এই জন্য এটা একটু রাখার চেষ্টা করতে হবে। আর আত্মীয় স্বজন বা এলাকার মানুষজনকে চেনা, এই বিষয়গুলো করতে পারে। তো ওই বইয়ের পড়া মোটামুটি ওরিয়েন্টেশনের পরে, ওরিয়েন্টেশন যেদিন সেদিন থেকে শুরু করতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর থ্যাংক ইউ আদিবাকে। আদিবা তো একদম মানে বুঝিয়ে দিল কি কি করা উচিত। আর স্যার একদম লং টার্ম ভিশন, মানে আমাদের ফিউচারের জন্য কোনটা দরকার সেটা এখন করে রাখার কথাটাও বলে দিল। তো থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেনে যাচ্ছে। নেক্সট কোশ্চেন হলো, ডেইলি কতক্ষণ সেলফ স্টাডি করা লাগে মেডিকেলে? আচ্ছা, এগুলো মনে হয় আদিবা আনসার দেখ কিছুক্ষণ। আচ্ছা, এটা ওকে। তো ওই আদিবাগে চিন্তা করে দিচ্ছে, ও প্লেস করছে তো ওই হিসাব করে আমি আচ্ছা, আদিবা দিক। আদিবা, আচ্ছা, কতক্ষণ আসলে এটা তো আসলে কোনো টাইম ফ্রেমে বাঁধা না যে এতক্ষণ পড়াশোনা করতে হবে। আমি যেটা বললাম যে ডেইলি যেটা পড়াবে টিচাররা সেটা এসে ডেইলি পড়ে ফেলবা। সেটাতে তোমার 2 ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। বাট প্রতিদিনের পড়াটা আর কি প্রতিদিন শেষ করবা, টপিক ওয়াইজ টিচাররা যতটুকু পড়াবেন। ওকে। নেক্সট কোশ্চেন ঐশী করছে, আপু কি কি বই কিনবো? বই সম্পর্কে বলো আদিবা। আচ্ছা, বইয়ের ব্যাপারটা আসলে মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে, কারণ এক এক মেডিকেলে দেখা যায় এক এক রকম ভাবে পড়াচ্ছে। বাট আমি যদি একটু গ্রসলি বলি, অ্যানাটমির জন্য অবশ্যই দত্ত পড়তে হবে। আমি সবগুলো কার্ডের জন্য মোটামুটি দত্ত পড়েছি। আর অনেক মেডিকেলে দেখা যায় হচ্ছে যে BD 84 পড়ায়, বিশ্রাম সিং পড়ায়, আমিও ওগুলা থেকেও পড়েছি। বিশ্রাম সিং থেকে আর হচ্ছে দত্ত থেকে মেইনলি পড়েছি। BD 84 থেকেও চাইলে পড়া যায়, যেহেতু বিশ্রাম সিং এন্ড BD 84 একটু ইজি ভাষায় লেখা আর কি। আর ফিজিওলজির জন্য মেইনলি তো অবশ্যই গাইটন। বাট গাইডনের পাশাপাশি দেখা যায় যে হচ্ছে টিচাররা এটা বলে দিবে যে কখন হচ্ছে আদার বই কোন কার্ডের জন্য বা কোন টপিকের জন্য অন্য বই থেকে দেখতে হবে, সেটা টিচাররাই তোমাদেরকে বলে দিবে। বাট মেইন বই হচ্ছে গাইটন, অবশ্যই গাইটনটা কিনতে হবে। আর বায়োকেমিস্ট্রির জন্য হচ্ছে আমরা তো যেটা পড়ি মোজাম্মেল হক স্যারের ABC, এটা কিনতে হবে। আর অ্যানাটমির জন্য দত্ত অবশ্যই কিনতে হবে।
আর বিশ্রাম সিং বা BD84 আসলে ডিপেন্ড করে যে কোন মেডিকেলে কোনটাকে প্রেফার করা হচ্ছে। আচ্ছা, এখানে ওই ওকে। যদি বলি আর কি, অ্যানাটমি আর বায়োকেমিস্ট্রি তো ইয়ে বলছে, আদিবা বলছে, ওর কথাগুলো ঠিক আছে। তো ওই গাইটন মেইনলি আমরা পড়তে বলি। তো কিছু ক্ষেত্রে ওই যে সেম্বুলিঙ্গাম বইটা তারা রাখতে পারে। অনেক ক্ষেত্রে এটা গোছানো বই আর কি, অনেকটা গোছানো বই। কিছু কিছু আইটেম দেখা যায় কি গাইটন ওইভাবে নাই। যেমন ব্লাডের প্রথম প্রথম আইটেম পড়তে গেলে দেখবে যে এটা গাইটন খুঁজেই পাবে না, কম্পোজিশন ফাংশন অফ ব্লাড। তো দেখা যাবে এটা হচ্ছে কি সেম্বুলিঙ্গামে দেখা লাগতে পারে। তো মূলত গাইটনটাই পড়া লাগবে, গাইটনটা পড়া লাগবে। পড়ার সিস্টেমটা সম্পর্কে আমরা আস্তে ধীরে আর কি পরে বলবো। আপাতত বইয়ের এতে থাক। আর জ্ঞানটা মাঝে মধ্যে যেগুলো টিচাররা বলে দেয়, যতটুকু পড়া লাগে সেটা টিচাররা বলে দেয়। তো একটা সময় ছিল আমাদের সময়, সেটা হচ্ছে ওই বিভিন্ন এফসিবিএস পরীক্ষা বা এমডিএমএস এগুলোতে ওই ইয়ে থেকে প্রশ্ন হতো, জ্ঞান থেকে। তো এখন কিন্তু আমরা গাইটন থেকে করি এগুলা। তো এই জন্য ওই এখন গাইটনটা ভালো করে পড়লেই মোটামুটি হবে আর কি। স্যার থ্যাংক ইউ সো মাচ। স্যার এরপর কোশ্চিন আরেকটা কোশ্চিন করছে এরকম যে স্যার ক্লাস শুরুর কতদিন আগে নোটিশ দেয় সাধারণত? স্যার এটা তো ভ্যারি করে এক একটা নাকি? হ্যাঁ, স্যার এটা এটা দেরি করে। যেমন আমাদেরকে বেশ আগেই আমাদের প্রিন্সিপালদের মিটিং এ আমাদের মাননীয় মহাপরিচালক স্যার 25 তারিখ একটা ডেট আইডিয়া দিছিলেন। এটা আরো বেশ আগেই আইডিয়া দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল ডেটটা ওনারা ইয়ে করতেছেন না। প্রচুর ব্যস্ততা যাচ্ছে, যেহেতু নতুন একটা সরকার ক্ষমতায় আসছে, মন্ত্রণালয় তারপর হচ্ছে অধিদপ্তর সবাই প্রচুর ব্যস্ততা যাচ্ছে। তো এর মধ্যে ওনারা 25 তারিখে টার্গেট নিয়ে আগাচ্ছেন। আহ, একটু এদিক সেদিক হইলেও হতে পারে, নাও হতে পারে। তো অনেক সময় শেষ মুহূর্তে দেয়। এটা 25 তারিখটা মানে মাথায় রাখতে হবে আর কি। অনেক সময় দেখা যায় যে এমন একটা সময় দেয়, ওনারা অধিদপ্তর থেকে না দিলে আমরা আবার কলেজগুলো থেকে ইয়েটা দিতে পারি না, নোটিশটা দিতে পারি না। 25 তারিখটা ধরেই তারা আপাতত প্রিপারেশন নিয়ে কাটি তোমরা যারা আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এরপরে কোশ্চেন অ্যান্সার অলরেডি মনে হয় দিয়ে দিয়েছেন। প্রীতি কোশ্চেন করেছে সব সাবজেক্টের কি একটা করে বই এনাফ নাকি আরো অনেকগুলো বই পড়া লাগবে? অলরেডি এটা অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আর কি কিছু অ্যাড করতে চান স্যার বা আদিবা? তো আসলে একটা করে মানে, যেমন ফিজিওলজিতে তো গাইডলাইনটা লাগবে আমরা বললাম, কিন্তু কেউ যদি একটা স্যাম্পল ইনকাম কিনতে পারে, নতুন এডিশন লাগবে না, পুরাতন হলেও চলবে। একটু কালার ফটোকপি হোক বা কালার মেইন কপি হোক, এটা রাখতে পারে, বা অন্তত পিডিএফও রাখতে পারে। এখন তো সব পিডিএফ পাওয়া যায়। তারপর কিনতে পারলে আর কি, আসলে কিনতে গেলে অনেক টাকা লাগবে। ওই গাইডলাইনটা কিনতেই হবে, বাকিগুলা পারলে ভালো, না পারলে নাই। এরকম আর কি। ওই মেডিকেল ওখানে ক্লাস শুরু হওয়ার পরে বুঝতে পারবে আর কিছু লাগবে কিনা। কারণ টিচারদের মধ্যে একটা ভেরিয়েশন আছে। যেমন আমরা গাইডলাইনের ইয়েটা মানে যেটা মেইন যেটা বই আছে সেটাই আমরা পড়াই। আবার অনেক মেডিকেলে আছে হচ্ছে কি ওই সাউথ এশিয়ান এডিশন যেটা, সেটা পছন্দ করে। এখন আসলে কোন মেডিকেলে কোনটা পছন্দ করে, যেমন রাজশাহী থেকে মনে হয় ওইটা পছন্দ করে, আমি যতটুকু দেখলাম। সাউথ এশিয়ান এডিশনটা ওইটা গোছালো আছে। তো যেখানে যেটা পছন্দ করে ওটা একটু খোঁজ নিয়ে, নিজের মেডিকেল একটু খোঁজ নিয়েই কিনতে হবে। যেমন অ্যানাটমিতে আবার যেমন আমাদের এখানে বিশ্রাম সিংটা পড়াই, আবার অনেক জায়গায় দত্ত পড়াই, এরকম। ওই মানে নিজের মেডিকেলের সিনিয়র বা অথবা টিচারদের সাথে যদি সম্পর্ক থাকে একটু জেনে ওইভাবে কিনলে ভালো হবে। স্যার থ্যাংক ইউ সো মাচ। এরপরের কোশ্চেনে আমরা যাই। যে পরের কোশ্চেন নিজুম করছে, আমার মেমোরাইজিং পাওয়ার ভালো না এবং ইংরেজিতে তেমন ভালো না। আপনি যেমন বললেন ক্লাসের পড়া 1-2 ঘন্টা পড়লেই হয়ে যায়, কিন্তু আমার পড়া যদি তখনও কমপ্লিট না হয়, মানে বেশি সময় লাগে, আর যদি টাইমও কম থাকে, তাহলে কি আমি সবগুলোই সবসময় সাপ্লি ফেস করব? পাশ করতে কষ্ট হবে কিনা সেটা। এটা মানে আদিবাগে বুঝতে পারে না প্রশ্নটা। আচ্ছা, প্রেজেন্ট হলে আমি বলবো। ওকে আদিবা। এরকম এরকম আসলে হবে না যে পাস করতে সমস্যা হবে বা এরকম। প্রতিদিনের পড়া আসলে প্রতিদিন শেষ হয়ে যায়। আর তাছাড়া হচ্ছে আইটেমের আগেও তো সময় থাকে পড়ার। যে একদিন একটা টপিক পড়ালো, সেটা সেদিন এসে পড়ে ফেললাম। তুমি যদি সেদিন নাও পড়তে পারো, তুমি আইটেমের আগের দিন বা অন্য দিন যেদিন একটু কম পড়া থাকছে বা ছুটির দিন, সেটা তো তুমি পড়ে শেষ করতে পারবা। আর মেমোরাইজিং পাওয়ার যেটা, এটা আসলে মনে হয় যে ভালো না, বাট পড়তে গেলে দেখা যায় যে না। মানে তুমি যদি বুঝে বুঝে পড়ো, আর তোমার যদি দেখা যায় যে তোমার তাও মুখস্থ হচ্ছে না, তুমি চেষ্টা করবা কারোর সাথে পেয়ার আপ করে পড়ার। ধরো তুমি হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড কোনো একটা টপিক ভালো পারছে, তুমি সেটা মনে রাখতে পারছো না, তুমি ফ্রেন্ডের কাছ থেকে ডেমো নিবা। মানে ফ্রেন্ড যখন পড়া শেষ করবে, তার কাছে গিয়ে শুনবা টপিকটা বারবার। যে তো বা তোমাকে বলবা বুঝাই দিতে যে এই টপিকটা আমাকে একটু বুঝাই দে, তো বা আমার সামনে হচ্ছে যে একটু পড়াটা দে। তো এভাবে তার কাছ থেকে যদি তুমি বারবার শোনো, একটা টপিক কিন্তু বারবার শুনলেও সেটা অনেকটা মুখস্থ হয়ে যায়।
তারপরে তুমি নিজে পড়বা। এটা আসলে অনেক হেল্প করে। সবাই চেষ্টা করবা যে আসলে পেয়ার আপ করে পড়ার। কারণ আইটেমের আগে তুমি যদি কাউকে পড়া বলো, তারপর কারো কাছ থেকে পড়া শোনো, এভাবে ২ ভাবেই কিন্তু আসলে পড়াটা মুখস্থ হয়ে যায়। এতটা প্রবলেম হয় না। আচ্ছা, ওকে, তাহলে এই থ্যাংক ইউ প্রথমে আদিব। আমি পড়াশোনার সিস্টেম সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে কি তারা মুখস্থ করে, তখন আর মনে থাকে না। মুখস্থ করলে এত জিনিস মনে রাখা সম্ভব না, এটা হচ্ছে স্কুল লেভেলে সম্ভব। কিন্তু আর এই মেডিকেল লেভেলে আসলে না বুঝে পড়লে এটা মনে রাখা অনেকটা অসম্ভব, এত কিছু ইনফরমেশন। আমরা কিন্তু অনেক জায়গায় পরীক্ষা নিতে গিয়ে দেখি যে হ্যাঁ পটাপট বলতেছে ডেফিনিশন একটা, এরপর যখন বলে একটু বুঝাই বলো তো বাংলায় অথবা বাংলা ইংরেজি মিশিয়ে, পরে দেখি যে বলতে পারে না। অনেক স্টুডেন্ট এরকম হয় বিভিন্ন জায়গায়, আমরা পরীক্ষা নিতে গিয়ে অনেক ভালো ভালো মেডিকেলও হয়। তো এই জন্য প্রথম কথা হচ্ছে বুঝে পড়তে হবে। আর পড়াশোনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিস্টেম অনুসরণ করতে পারলে তাহলে একটু সুবিধা হয়। যেমন কেউ হয়তো গাইটন পড়া শুরু করলো, একটা প্রথম আইটেমটা হোমিওস্টেসিস বা যে কোনো একটা আইটেম। তো সেই ক্ষেত্রে সে গাইটনটা প্রথমে স্পিডে পড়ে যাবে, একদম খুব আস্তে ধীরে আগাবে না। প্রথমটা স্পিডে পড়ে যাবে, যে কয়েক পৃষ্ঠা পড়া লাগে ক্লাসে যতটুকু পড়েছে ততটুকু ফুল স্পিডে পড়ে যাবে। কারণ ফুল স্পিডে পড়তে গিয়ে সে হয়তো বা পুরোটা বুঝবে না, হয়তো বা 50% বুঝবে, কেউ 80% বুঝবে, কেউ আরো কম বুঝতে পারে। কেউ হয়তো পুরোটাই বুঝতে পারে, এটা খুব কম। তো পড়ার সময় সে মার্কার দিয়ে দাগাতে হবে, মার্কার দিয়ে দাগাবে অথবা যে কোনো কলম দিয়ে দাগাবে। দ্বিতীয়বার যখন পড়বে সে ওই দাগানো অংশটাই পড়বে। তো এক্ষেত্রে যেটা করবে, কোনো একটা জায়গায় যদি আটকে যায়, অনেক সময় যেটা হয় যে একটা শব্দের মানে না জানলেও ওই বাক্যটা বোঝা যায়। তো সেই ক্ষেত্রে ওই শব্দের জন্য মানে বারবার ডিকশনারি খোলার দরকার নাই, তাহলে সময় নষ্ট হবে। আবার একটা বাক্য বোঝা যাচ্ছে না কিন্তু ওই প্যারাটা বোঝা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওইটার জন্য তার অত ওইখানে আটকে থাকার দরকার নাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে, এটা পড়ে যাবে। তো এভাবে দ্বিতীয়বার আবার যখন পড়বে, এরপরে যেটা করবে সে ওই প্রত্যেকটা প্যারা একটু মেমোরাইজ করার চেষ্টা করবে, আমি পারতেছি কিনা রোমন্থন করে দেখতে হবে, তাৎক্ষণিকভাবেই দেখতে হবে আমি পারতেছি কিনা। অনেক স্টুডেন্ট হবে যে না বোঝা হয়ে গেছে, পারবো মনে হয়, কিন্তু আসলে পরে পারে না। তো ওই সময়ই তার এটা শিওর হয়ে নেওয়া লাগবে যে এটা আমার মুখস্থ হয়ে গেছে কিনা। রোমন্থন করে মনে মনে করতে পারে, মুখে বলতেও পারে। এরপর পারলে কারোর সাথে ডিসকাস করবে, আর সবচেয়ে ভালো হচ্ছে কি কাউকে যদি ডেমো দিয়ে দেয়, কাউকে যদি বুঝাইয়ে দিয়ে দেয়, কাউকে যে এটা দীর্ঘদিন মনে থাকবে কাউকে বুঝাই দিলে। আর আরেকটা বিষয় হচ্ছে ওই আদিবা বলছে সেটা হচ্ছে ডেমো খাওয়া আর কি, যেটা বলে সেটা হচ্ছে আরেকজন থেকে বুঝাই না শোনা। এটা সিনিয়র ভাইও হতে পারে, সিনিয়র আপু হতে পারে, অথবা ইয়ারমেট যারা পড়াশোনা করে ভালো তাদের থেকেও নিতে পারে যদি কোনো কারণে সমস্যা হয়। তো যতটুকু সম্ভব নিজে বুঝে ইয়ে করার চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। যেটা আমরা দেখি প্রথম আইটেমটা ইয়ে থেকে পড়ে সবাই, গাইডন থেকে পড়ে, দেখা গেলো যে যে গাইড থেকে বসছে সে হয়তো 7 পেয়ে গেলো বা 8 পেয়ে গেলো, আর যে গাইডন থেকে ভালো করে পড়ছে দেখা গেলো সে 6 পেয়ে গেছে। এটাতে আবার অনেক স্টুডেন্ট হতাশ হয়ে যায়, মনে করছে আমি মনে হয় মানে ইয়ে করতে পারবো না, ওই গাইডটাই ধরে নিই। এক্ষেত্রে আবার হতাশ হয়ে যাবে না, একদম লেগে থাকতে হবে শেষ পর্যন্ত। মেইন বই ধরে রাখলে তার কনসেপশন ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে সে ভালো করবে। ওই বোঝার ক্যাপাসিটি যত বাড়বে এই বোঝার ক্যাপাসিটিটা বাড়তেই থাকবে, ফার্স্ট ইয়ারের চেয়ে সেকেন্ড ইয়ারে বাড়বে, সেকেন্ড ইয়ারের চেয়ে থার্ড ইয়ার বাড়বে, এবং একটা পর্যায়ে গিয়ে সে মানে অনেকের চেয়ে অনেক মানে স্পিডে অনেক কিছু বোঝার শক্তিটা অর্জন করবে। তো এই জন্য এটা সিস্টেম মেনটেন করে ওইভাবে করতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, সবসময় মানে আইটেম দেওয়ার সময় হয়তো একটা জিনিস পড়া হলো, কাট ফাইনালের সময় এটা মনে নাও থাকতে পারে। আবার অনেকগুলো আইটেম মিলে একটা কাট ফাইনাল হয়, আবার অনেকগুলা কয়েকটা কাট বা অনেকগুলো আইটেম মিলে একটা টার্ম হয়। তখন কি অনেক স্টুডেন্ট ইয়ে করতে পারে না, পুরোটা আর মনে রাখতে তাদের কষ্ট হয়। তো এই জন্য সবকিছু গুছাই রাখার চেষ্টা করতে হবে। যদি গুছাই না রাখা যায়, পরীক্ষার আগের দিন একদিনে যাতে পুরোটা রিভিশন দেওয়া যায়, ওইভাবে গুছাই রাখতে হবে। গুছাই যদি না রাখা যায় তাহলে কিন্তু হবে না। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যার যার মেডিকেলে যারা মানে টিচারদের লেকচার নোটটা, এটা ওই বই পড়ার আগে কিন্তু লেকচার নোটটা পড়া লাগবে। লেকচার নোটটা পড়ে তারপর বই পড়বে। এর মধ্যে আইটেমের যে কন্টেন্ট, আইটেমের মধ্যে ওখানে এগুলো আছে, ওই টপিকে কি কি আছে কন্টেন্ট, ওইটা একটু দেখতে হবে। কার্ড দেখে, কার্ড অথবা কারিকুলাম যে কোনো একটা দেখে সেটা দেখতে হবে। এরপর যখন সে মেইন বই পড়বে আস্তে আস্তে সে বুঝবে। আবার সব পড়া যখন শেষ হয়ে যাবে আবার লেকচার নোটটা পড়া লাগবে, কারণ ওই লেকচার নোটের উপর ভিত্তি করে ওই টিচার হয়তো বা ইয়ে করবে, পরীক্ষা জিজ্ঞেস করবে। এখন লেকচারে একরকম, আবার টিউটোরিয়ালের ক্ষেত্রে এক এক মেডিকেলে এক এক রকম। যেমন যেগুলো ছোট মেডিকেল আছে ওখানে টিচার খুবই কম। তো এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে ওই টিউটোরিয়াল গুলো একটা মিনি লেকচার টাইপেরই হয়, সাধারণত মিনি লেকচার ওইটা এক ধরনের লেকচার। তো সেই ক্ষেত্রে ওই মানে টিচার যেটা পড়াচ্ছে আর কি, যেটা পড়াচ্ছে সেটা আবার একটু রিভিশন দিয়ে ওইটা মনে থাকতেছে কিনা এটা প্র্যাকটিস করেই যেতে হবে। আর সবকিছু করার পরেও যেদিন আইটেম থাকবে অথবা কার্ড ফাইনাল থাকবে অথবা টার্ম ফাইনাল থাকবে, রুম থেকে বের হওয়ার সময় মনে হবে যে মাথাটা খালি, মাথায় কিছু নাই, আমি মনে হয় কিছুই পারবো না। কিন্তু কিছু পারবো না মনে করলেও কিন্তু চলে যেতে হবে। মানে মন না গেলেও মানে হাত পা নাড়াইয়ে চলে যেতে হবে। মন ব্রেন যদি ইয়ে করতে নাও চায়, যেতে হবে, বসে যেতে হবে, পারো আর না পারো। এটা এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। পরীক্ষা আবার ভয়ে কোনো কারণে পরীক্ষা মিস দিলে ওইটা কিন্তু হবে না। হ্যাঁ,
তো লেগে থাকলে একসময় না একসময় ভালো করা যাবে। আর এখানে মেমোরি দুর্বল সেটা আহ, আগে থেকে যদি মাইন্ডসেট হয়ে থাকে তাহলে দেখবে যে আসলে এটা মানে মেমোরিটা দুর্বল থাকবে। এটা মাথায় অত বেশি রাখার দরকার নাই, কারণ তোমরা যারা মেডিকেলে চান্স পেয়েছো সবাই দেশের সেরা স্টুডেন্ট ওখানে। হ্যাঁ, এখন সরকারি হোক বেসরকারি হোক, এখন এক সময় বেসরকারিতে তো সবাই চান্স পাইতো টাকা দিয়ে, কিন্তু এখন সেটাও হয় না। বেসরকারি চান্স পাওয়া অনেক কঠিন আছে। তো এখন হচ্ছে কি, যারা সরকারি হোক বেসরকারি হোক যেখানেই পড়ুক, সবাই একটা লেভেলের মেধাবী। হ্যাঁ, তা আমি দেখছি কি, ওই নার্সিং এর আমি একবার খাতা দেখছিলাম, নার্সিং এর সময় অনেক ভালো লেগে। তো এখন ওই ইয়েতে পারেও কিন্তু কম যে পারে তা না। এখন যে কোনো স্টুডেন্ট মানে যদি সে চেষ্টা করে তাইলে অবশ্যই সে ভালো করবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। নিজের মেমোরি খুব একটা দুর্বল, ওই জিনিসটা মাথায় রাখারই দরকার নাই। মনে করতে হবে যে আমি দেশের অনেকগুলো স্টুডেন্টের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট, এটা আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে কিছুই না, তাহলে তেমন কষ্ট করে কিছু না। থ্যাংক ইউ সো মাচ স্যার, একদম মোটিভেশনাল স্পিচ ছিল স্যার, এটা যে একদম মোটিভেটেড করে দেওয়া যায়, যার মনে হচ্ছে মনে করাটাও যাবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আদিবার কাছে মনে হয় এই প্রশ্নটা যে প্রিয়ন্তী কোশ্চেন করছে, আপু অনেক পড়ার টপিক থাকলে কতদিন পর পর রিভাইজ দেওয়া ভালো হবে, কিভাবে রিভাইজ দিলে ভালো হবে? আদিবা? আচ্ছা, আদিবা মিউটেড মেবি। তো এই জন্য। আচ্ছা, সরি, মিউট স্যার। করা ছিল। রিভাইজ দেওয়ার ব্যাপার যেটা, আসলে রিভাইজ দেওয়া লাগে না অতটা, কারণ আসলে আইটেমের সময় রিভাইজ হয়ে যায়। আর তাছাড়া দেখা যায় যে হচ্ছে যে কার্ড থাকে, টার্ম থাকে, তখনই কিন্তু আসলে রিভাইজ হয়ে যায়। তো পড়ার সিস্টেমটা আমি যদি বলি, যে প্রথমে হচ্ছে যে স্যার যেটা বললেন যে লেকচার ক্লাস যেটা হবে, লেকচার ক্লাস হচ্ছে যে লেকচার ক্লাসে যে স্লাইড পড়ানো হোক বা টিচাররা যদি বই পড়ান সেটা বাসায় এসে পড়ে ফেলবা। দেন হচ্ছে যে টেক্সট বুকে যাবা, টেক্সট বুক পড়বা ভালো মতো, পড়ার পরে হচ্ছে যে কি কি কোয়েশ্চেন আসছে ওখান থেকে ওটা তুমি হচ্ছে তোমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংকেও পাবা, অথবা হচ্ছে যে তুমি গাইডেও পেতে পারো কি কি কোয়েশ্চেন আসে হচ্ছে যে ওই টপিকটা থেকে। সেটা তোমার বইয়ে সুন্দর করে দাগায় রাখবা, এবং কোয়েশ্চেনের অ্যান্সার গুলাও তুমি গুছায় রাখবা, যাতে তোমার পরে যখন তুমি আইটেমের আগে রিভাইজ দিবা তখন যাতে তুমি কম সময়ে রিভাইজ দিতে পারো, পড়াটাকে ছোট করে আনবা আর কি। ওকে আদিবা, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকক্ষণ তো কোশ্চেন অ্যান্সার সেশন চলছে, আর স্যার যেহেতু আমাদের সাথে আছে, আমরা আগে কিছু গাইডলাইন কথা শুনে নিই। স্যার, আপনাকে আমরা ফ্লোর দিতে চাচ্ছি যে আপনি স্যার কিছু মানে সবার উদ্দেশ্যে কিছু বলেন, তারপরে স্যার আবার কোশ্চেন অ্যান্সার সেশনে যাই। আচ্ছা, কিছু কথা তো বলে ফেললাম। তো জি আমি স্যার। একটা কথা সবসময় বলি, মেডিকেলে যখন স্টুডেন্ট ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তারা একটা ভুল ইনফরমেশন পায়, যেটা তাদের মাথায় সেট হওয়ার কারণে তাদের পরবর্তী পথ চলাটাও আসলে ভুল পথে ধাবিত হয়। এটা হচ্ছে মেডিকেলে পাশ করাই যথেষ্ট, এমন একটা ইনফরমেশন তারা পায় সিনিয়রদের থেকে। এই ইনফরমেশনের কারণে তারা আর পড়াশোনা অত বেশি করে না, কোনো রকম পাশ করার জন্য যতটুকু দরকার ততটুকুই করে। কিন্তু এটা বিশাল একটা ভুল সিদ্ধান্ত, এটা কখনোই করা যাবে না। চিন্তা করতে হবে আমি একজন সেরা ডাক্তার হবো, এবং ডাক্তার হিসেবে আমার যাতে কোনো গ্যাপ না থাকে। তো এখন যেটা সমস্যা হয় যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলোতে আসলে ডাক্তারি কোনো কিছু তেমন একটা স্টুডেন্টরা পায় না। এখন তো প্রবলেম বেস কোয়েশন আছে, এখানে কিছুটা পাই। তারপরেও তাদের মানে এটা যে আসলে পরবর্তীতে কতটুকু লাগবে সেটা অনেক ক্ষেত্রে তাদের কাছে ক্লিয়ার থাকে না। ক্লিয়ার না থাকার কারণে তারা ওই যে পাশ করাই যথেষ্ট এই জিনিসটা মাথায় সেট হওয়ার কারণে তারা মানে সিলেক্টিভ কিছু জিনিস পড়াশোনা করে। এটা করা যাবে না, অবশ্যই কনসেপশন ক্লিয়ার করে যতটুকু সম্ভব এটা পড়াশোনা করতে হবে। বিশেষ করে আমাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলো ভালো মতো না বুঝলে পরবর্তীতে অনেক বেশি সমস্যা হয়। অ্যানাটমিও লাগবে, অ্যানাটমি ভালো না জানলে তো সার্জারি ভালো বোঝা যাবে না। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এগুলো না জানলে মেডিসিন সহ আর অনেকগুলো সাবজেক্ট ঠিক মতো বোঝা যাবে না। তো এই জন্য এগুলো কনসেপশন খুব ভালো করেই অর্জন করতে হবে এই বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মেডিকেলে ঢোকার পরে বন্ধু বান্ধবরা অনেক সময় নিরুৎসাহিত করে। কেউ হয়তো পড়তে বসছে, দেখা গেলো বন্ধু একজন এসে বলে আরে তুই তো সব করে ফেলতেছিস। তো তখন অনেক স্টুডেন্ট ইয়ে হয়ে যায়, বলে আরে না 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 না, আমি কি এই মাত্র পড়তে বসছিলাম, পড়বো না থাক, এসে আবার উঠে যাই, উঠে গিয়ে গল্প শুরু করে দেয়। এই কাজ করা যাবে না। মানে যতই ইনহিবিট করুক, যতই নিরুৎসাহিত করুক, তোমার নিজের মতো করে নিজের প্ল্যান মতো তুমি আগাইতে হবে। কখনো অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স হইলে সেটা নিজেরই ক্ষতি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমাদের কিছু স্টুডেন্ট, আমি সিলেট মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমাদের কিছু বন্ধু বান্ধব আঙ্কেল হিসেবে পরিচিত ছিল। তো সবাই তাদেরকে খেপাইতো, মানে তারা খুব আতেল। তো তারা একটু এটা নিয়ে মানে মন খারাপ কিছুটা করতো হয়তোবা, কিন্তু কিন্তু পড়াশোনা কমায় নাই, তারা তাদের আফামি করেই গেছে।
তো এটাতে যেটা রেজাল্ট সেটা হচ্ছে কি এরা সবাই কিন্তু এখন ভালো করছে। আমার আরেকটা ফ্রেন্ড আছে, সে মেডিসিনের প্রফেসর, এবং আরেকটা সরকারি মেডিকেলের প্রিন্সিপাল, সে আমাদের ক্লাসমেট। একইভাবে আরো অনেক বন্ধু বান্ধব আছে যারা সেই সময় আতেল হিসেবে পরিচিত ছিল, তারা সবাই কিন্তু এখন ভালো করছে। এই জন্য তুমি কখনোই মানে এই যে আতেল বলার কারণে তুমি ইয়ে হয়ে যাবে না, থেমে যাবে না, সামনে আগাইতে হবে। বরঞ্চ তুমি মনে মনে একটু প্রাউড ফিল করতে পারো যে ঠিক আছে, এতগুলো স্টুডেন্ট মধ্যে আমাকে আতেল বলতেছে, তাহলে তো বেশ ভালোই ব্যাপারটা, এটা এনজয় করতে হবে। চিন্তা করে না শুধু আতেল হয়ে হবে না, আমাকে গ্রেট আতেল বলতে হবে, এরকম তোমরা চিন্তা করবা। হ্যাঁ, পুরো মেডিকেলের মধ্যে যে অমুক সেরা আতেল, এরকম মানে ওইটার জন্য তোমরা আরো বেশি চেষ্টা করবা। ঠিক আছে? তাইলে তখন দেখবে যে তোমরা মানে পড়াশোনাটা তোমাদের ঠিক মতো আগাবে। নাইলে হবে কি, ওই যে তোমরা নিরুৎসাহিত হয়ে পরে পড়াশোনার গতি কমাই দেবা, মেইন বই পড়বা না, দেখা যায় মানে অল্প কনসেপশন নিয়ে গ্লাইড করে কোনো রকম পাশ করে কোনো রকম এভারেজ ডাক্তার হয়ে যাবে। এটা করা যাবে না। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি আরেকজনের সাথে কম্পেয়ার করা। এটা খুবই সমস্যা আমাদের এখানে, হতাশা এবং ডিপ্রেশনের বিশাল একটা কারণ। যে অমুক তো অনেক আগে গেছে, আমি তো অনেক পিছিয়ে গেছি, অথবা অমুক তো 2 ঘন্টা পরে আইটেমে এত বেশি পাই, আর আমি 6 ঘন্টা পরে আইটেমে কম পাচ্ছি। এই ধরনের কোনো কম্পেয়ার করার দরকার নাই। তোমার মতো তুমি অন্য কারোর সাথে কম্পেয়ার করবে না। তো এই কয়েকটা জিনিস মনে রেখে তোমরা সামনে আগাবা, এবং কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না, এটাই কিন্তু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এরপরে আমরা পরে প্রশ্ন যদি আরো করো তাহলে অ্যান্সার দেবো আর কি, ইনশাল্লাহ। তারপরে হচ্ছে মোহাম্মদ অলিভ মনে হয় জিজ্ঞেস করেছিল যে আপু প্রতিদিন পড়াশোনার পর অবসর সময় পাওয়া যায় কিনা। অবসর সময় অবশ্যই পাওয়া যায়। কারণ আসলে এমন তো না যে হচ্ছে যে আহ শুধু সারাদিন পড়াশোনাই করতে হবে। আমি নিজেও যেরকম আমি কিন্তু পড়াশোনার জন্য যে আমার অবসর সময় বা আমার ভালো লাগার যে কাজগুলো এগুলো বাদ দিয়ে দিতাম এরকম না। তুমি পড়াশোনা শেষ করে অবশ্যই তুমি মুভি দেখার সময় পাবা, অবশ্যই তুমি খেলাধুলার সময় পাবা, অবশ্যই তুমি ঘুরতে যাওয়ার সময় পাবা। বাট তুমি এটাই দেখবা যে তোমার মানে স্টাডিটা ঠিক মতো শেষ হয়েছে কিনা। এমন না যে তুমি পড়াশোনা শেষ হয়নি বাট তুমি হচ্ছে যে অন্য কাজ করা শুরু করে দিছো। কিন্তু অবসর সময় তুমি অবশ্যই পাবা, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আসলে দেখা যায় যে অনেক সিনিয়ররা অনেক ভয় দেখায় যে অনেক প্রেসার, কোনো অবসর সময় পাওয়া যায় না, ডেইলি আইটেম থাকে। এটা আসলে ট্রু না, অবসর সময় অনেক পাওয়া যায়। এই কারণে আসলে বেশি প্রেসার নিবা না যে সময় পাচ্ছি না। আহ ভালো লাগার কাজগুলো কখনো বাদ দিয়ে দিবা না, যেগুলো তুমি কলেজ বা স্কুল লাইফে করতে সেটা তুমি মেডিকেলে এসে বাদ দিয়ে দেবা, এটা যাতে না হয়। পড়াশোনার পাশাপাশি সবই সম্ভব আসলে। আর থ্যাংক আরেকজন ইউ সো বলেছিল আচ্ছা। আচ্ছা, আমি বলি এরপরে কোশ্চেন গুলো। যদি আমার কাছে সবগুলো আছে নি, যেটা আসে আমি ওটা বলি। হ্যাঁ, ওই সাবার সোর্সেস যে টাইমের পড়া, ওই টাইম ভালো মতো পড়লে কি হয় নাকি আগের পড়াগুলো বারবার রিভিউ করতে থাকতে হবে, মানে রিভাইজ লাগে কিনা। আদি আর কিছু অ্যাড করতে চাও? এটাও যদিও বলা হয়ে গেছে, বারবার রিভিউ করার দরকার নাই, হ্যাঁ, আইটেমের আগেই আসলে রিভাইজ হয়ে যায়। তাছাড়া কার্ড থাকবে, তোমার টার্ম থাকবে, তা ওখানে আসলে অনেকবার রিভাইজ হয়ে যায়, এটা বারবার রিভাইজ করার দরকার নাই। ওকে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? জি আপু। আচ্ছা, এরপর আমি কোশ্চেন পেয়ে গেছি অলরেডি। যে যত বেশি রাইটারের বই পড়বে সে তত বেশি জানবে বা ভালো নাম্বার পাবে, বিষয়টা কি এমন? এতে কি ভবিষ্যতে সমস্যা ফেস করতে হবে কম জানার কারণে রোগ নির্ণয়? ওরে বাবা, অনেক লং টার্ম একটা আমি কোশ্চেন। একটা ঘটনা বলি আমাদের সময়কার। ওই আমার এক বন্ধু, ওই আমাদের পরের বার চান্স পাইছে আর কি, আমাদের সিলেট মেডিকেলেই। তো এক সিনিয়র ভাই তাকে পরামর্শ দিছে যে অনেক পড়াশোনা করা লাগবে, বিশাল একটা লিস্ট দিয়ে দিয়েছিল, অনেকগুলো বই, আমরা যা কিনছি তার কয়েক গুণ বেশি কিনছে। পরে তার যা অবস্থা যে সবগুলো বই পড়তে গিয়ে তার মানে সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হয়ে গেছিল আর কি। পরে আলটিমেটলি অনেক দিন সে পাস টাস করতে খুব কষ্ট হয়ে গেছিল। এটা আসলে ওইভাবে করা যাবে না। And এটা হচ্ছে কি, একটা বইকে বেসিক ধরতে হবে, মেইন ধরতে হবে, আর বাকিগুলাকে তখন ইনফরমেশনের জন্য সেক্ষেত্রে সব ক্ষেত্রে না, তাও সিলেক্টিভলি টিচাররা অনেক সময় পরামর্শ দেয় এটা। যেমন আমরা যখন গাইটনটাকে মেইন পড়তে বলি, জ্ঞানং থেকে কি পড়া লাগবে সেটা আমরা ক্লাসে বলে দিই সাধারণত, যে এই জিনিসটা জ্ঞানং থেকে বলে দিই। কিন্তু সবকিছু আবার জ্ঞানং পড়তে বলি না, আর এটা সবার পক্ষে সম্ভব না। কিছু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট থাকে, সেটা মানে আলাদা। যেমন আমি গতবারই মনে হয় চট্টগ্রাম মেডিকেলে পরীক্ষা নিলাম, এক ছাত্র দেখি যে আমি
কোনো প্রশ্নে আটকা নেই। তো পরে আমি চিন্তা করলাম, ঠিক আছে একটু এমন কিছু জিনিস জিজ্ঞেস করি যেগুলো গাইটনে আছে, গাইটনে নেই কিন্তু জ্ঞানে আছে, এরকম কিছু জিজ্ঞেস করে দেখি। দেখি না কোনো জায়গায় সে আটকায় না, গাইটন জ্ঞান কোনো এরকম খুবই কম। মানে তেমন একটা থাকে না যারা সবগুলো বই মানে ইয়ে করতে পারে, ধারণ করতে পারে। তো ওইটা ওই ধরনের না হলে আসলে করতে যাওয়া যাবে না। মানে ওইটাতে হলে কি হয়, সে প্লেস করবে, যেমন ওই যে স্টোনটাকে মানে ওইটা বললাম, তাকে আমি 50-45 দিয়েছিলাম মোটামুটি। তো সব ভালোই পাইছে। চট্টগ্রামে কিন্তু ফিজিওলজিতে নাম্বার পায় না, চট্টগ্রামে ঢাকায় পাই, চট্টগ্রামে পায় না। তো বিভিন্ন কারণে তো এই মতো এরকম খুবই কম। তো কিছু সিস্টেম আছে কি, এটা হচ্ছে ভালো পারলে প্লেস করার সম্ভাবনা আছে, কিন্তু না পারলে একেবারে ফেল করার সম্ভাবনা। এটা এজন্য একটু সতর্কতার সাথে এটা করতে হবে। তো একটা বই ভালো করে পড়তে হবে। অনেকে তো একটা বই পুরো পড়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। গাইডও কিন্তু কেউ যদি পুরো পড়তে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। এখন আমাদের সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটা ছিল 2 বছরের, তখন আমরা যতটুকু করতে পারতাম। এখন মাত্র 1 বছর 4 মাস পড়ার সময় পাওয়া যায়। এই সময়ের মধ্যে পুরো গাইডও কিন্তু পড়া সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। এবং পড়া লাগেও না, কারিকুলামে নাই। তো এজন্য ওই অত ইয়ে দরকার না। এটা হচ্ছে কি, আমিও আগে বলছি, একটু আগে আদিবাও বললো, সেটা হচ্ছে ওই লেকচার ক্লাসটা হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু পড়া লাগবে। লেকচার ক্লাস এবং তাদের যে কন্টেন্ট, এটা মানে বোঝা যাবে সেটা। তো এর চেয়ে একটু বেশি পড়া যায়, কিন্তু মানে সতর্কতার সাথে করতে হবে। এটা ওইভাবে করা যাবে না। আদিবা কিছু বলতে চাইলে বলতে পারো এই বিষয়ে। স্যার আসলে বলেই দিয়েছেন সবকিছু। আমিও এটাই বলতাম, আসলে অনেক বেশি পড়ে অনেক প্রেশার নেওয়ার কোনোই দরকার নাই। টিচাররা আসলে ক্লাসে বলেই দেন, বা লেকচার ক্লাসে আসলে থাকেই যে যেই টপিক গুলো টিচাররা ক্লাসে বলছেন বা পড়াচ্ছেন সেগুলো তুমি বই থেকে পড়ে ফেলবা। বাট আদার্স আননেসেসারি যেগুলো হচ্ছে টিচাররা বলছেন না, অতটা দরকার নেই, কারণ ওটাতে আসলে অনেক প্রেশার পড়ে যায়, কারণ নেসেসারি গুলো শেষ করতে আসলে অনেক সময় লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আদিবা। আচ্ছা, এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো, প্রফের কোনো বিষয় অনার্স করা মানে কি? এমবিবিএস শেষে এটার উপকারিতা কি? আচ্ছা, অনার্স মানে কি, এইটা হলো মেন কোশ্চেন। আচ্ছা, আদিবা তুমি বলবা না স্যার? স্যার আদিবা বলো স্যার আগে। বললে। তা হচ্ছে কি, হ্যাঁ, স্যার এটা বললেই তো ভালো। হচ্ছে সব ভার্সিটিতে একই কিনা, এখন 85% পাইতে হয় আর কি, এখন আলাদাভাবে পাইতে হয়। রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল সবটা নিয়ে আলাদাভাবে পাওয়া লাগে। অনার্স পাইলে অনেক ভালো লাগার কথা আর কি। এবং যারা ভালো কনসেপশন থাকে তারাই তো অনার্স পায়। তো এটা নিজের একটা কনফিডেন্স বাড়ে এটা পাইলে। তবে মানে কর্মক্ষেত্রে এটা যে আলাদা কোনো বেনিফিট দেবে এমন না। অনার্স বা অন্য কোনো কিছুই আসলে কর্মক্ষেত্রে বেনিফিট দেবে না। যেটা বেনিফিট দেবে সেটা হচ্ছে কি, ওই তোমার কনসেপশনটা ক্লিয়ার থাকা লাগবে। এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে কি, বর্তমান যুগের সফলতার জন্য আসলে মানে শুধুমাত্র পড়াশোনাটা যথেষ্ট না। আমরা কর্মক্ষেত্রে এসে দেখতেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা ছাত্র জীবনে অনেক ভালো করছে, কিন্তু সফট স্কিল গুলো তেমন একটা নাই। স্কিলটা দুই ধরনের, হার্ড স্কিল, সফট স্কিল থাকে। তো কিছু সফট স্কিল থাকে, যেমন কমিউনিকেশন স্কিল, তারপরে প্রবলেম সলভিং ক্যাপাসিটি, তারপরে পাবলিক স্পিকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, এরকম অনেকগুলো থাকে। আসলে সফলতার জন্য মানে এই যে পড়াশোনাটা আসলে একদম পুরোপুরি যথেষ্ট না, পড়াশোনাটা এখন অনেকগুলা ইয়ে থাকে আর কি। তো যারা অন্যান্য কাজও করে, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন ডিবেট করে, বিভিন্ন উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আবৃত্তি, বিভিন্ন ক্ষেত্রে সবার সামনে কথা বলার একটা ক্যাপাসিটি অর্জন করে, গুছিয়ে কথা বলতে পারে, যুক্তির সাথে কথা বলতে পারে, এরকম অনেকগুলো ব্যাপার থাকে। এটা তোমরা খেয়াল করবে, এই যে গত নির্বাচনের পরে অনেক জায়গায় অনেক সংসদ সদস্য তো প্রথম যে কাজটা শুরু করছে সেটা হচ্ছে হাসপাতালে যাওয়া। হাসপাতালে গিয়ে এখন বিভিন্ন রকম কেউ ভালো আচরণ করছে, কেউ উল্টাপাল্টা আচরণ করছে, এমনকি কেউ চাকর বাকরের মতো আচরণ করছে, এমন জায়গায় দেখছি অনেক এমপি। তো এটা আসলে ওইসব ক্ষেত্রে এই যে একটা কমিউনিকেশন দিয়ে তাদেরকে ইয়ে করা, ম্যানেজ করা, অনেক জায়গায় আমাদের সবাই কাজ করে কিন্তু এটা ওইভাবে মানে উপস্থাপন করতে পারে না, অনেক জায়গায় উপস্থাপন করতে পারে নাই কিন্তু। ওনারা সবাই হয়তো অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু এটা অনেক জায়গায় পারে নাই। তো এই জন্য দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় ওনারা মানে মিডিয়ার সামনেই বেইজ্জত হয়ে গেছেন। আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে না, এমপিদেরকে ওনারা খুব ভালো মতো ম্যানেজ তো করছে। এক জায়গায় দেখলাম এক এমপি সাহেব 1 লাখ টাকার চেক একটা তাৎক্ষণিক লিখে দিয়ে আসছে সমস্যা বুঝতে পারার কারণে। আরেক এমপি সাহেব দেখলাম যে সিটির গুড়াই আরেকজন ইয়ে সাধারণ পাবলিক অভিযোগ করতেছিল। তো উনি এমপি সাহেব নিজেই নাকচ করে দিলেন যে না, এদের আসলে ম্যান পাওয়ারের খুবই ক্রাইসিস। এরা যতটুকু ম্যান পাওয়ার লাগে তার 3 ভাগের 1 ভাগ নিয়ে তারা দায়িত্ব পালন করতেছে। এই সমস্যার সমাধান না করে আমি তাদের উপর চাপ দিতে পারবো না। তো এখন এই যে কমিউনিকেশন স্কিল, এটা না থাকলে যতই তুমি ভালো ইয়ে করো, পড়াশোনা করো, হবে না। এটা পুরো মেডিকেল লাইফে এগুলোও কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতে হবে। মানে সবগুলো প্রফে কেউ যদি ফার্স্টও হয়, তারপর যে সে ভালো করবে তার কোনো নিশ্চয়তা নেই।
এটা। তবে অবশ্যই সে ভালো ডায়াগনোস করবে, এটা রোগী ভালো ডায়াগনোস করবে, তারপর হচ্ছে আহ, ভালো ইয়েতে ইয়েতে হয়তো রিসার্চ করবে, ক্লাস ভালো নিতেও পারে। তো অনেক কিছু লাগে, পড়াশোনা লাগবেই, সবকিছু লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, উম, আর আদিবা কিছু কি অ্যাড করতে চাও এর সাথে? না স্যার আসলে বলেই স্যার দিয়েছেন। অলরেডি সব বলেই নিয়েছে, যদি সবই বলে দিয়েছে স্যার। আর সফট স্কিল এত সুন্দর করে বললো, আমার নিজে অনেক খুশি খুশি ফিল হচ্ছে আর কি। আচ্ছা, এরপর হলো অর্পা সাহা প্রশ্ন করছে, আপু আমি ভাইবা দিতে খুব ভয় পাই, আমার স্পোকেন ইংলিশে একটু উইক, আমার কি কি করা উচিত? আচ্ছা আদিবা, স্যার ইংলিশ নিয়ে তার ভয়, যে ইংলিশে সবকিছু ইয়া লাগবে, তার পারবে কিনা। সমস্যা না ইংলিশে। আহ, মানে শুধু স্টুডেন্টরা, টিচাররাই তো ইংলিশে মানে সবাই অত দক্ষ না। কিছু টিচার আছে যারা মানে ওইভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি শুনতে চায়, এটা খুব কম। এটা আগের যুগে ছিল, আমাদের সময় তো টিচাররা অনেক সময় অনেক কিছু বুঝতে চাইতো না। যেমন আমি তো বোঝা দিতে পারলে শেষ, কোনো কিছু ইয়ে করি না। তো আমাদের এখন বর্তমানে বেশিরভাগ টিচারই অত ইয়ে চায় না, স্টুডেন্টরা বুঝে কিনা এটাই জানতে চাই। বর্তমান যুগের টিচারদের এটা চেঞ্জ হয়ে গেছে, মাইন্ডসেট যেটা এটা চেঞ্জ হয়ে গেছে। এখনো অনেক টিচার অবশ্য ফ্লুয়েন্টলি বললে আহ, ইয়ে খুশি হয়, নাম্বার বেশি দেয়। ফ্লুয়েন্টলি বললে ভালো লাগে, শুনতে ভালো লাগলে অনেক সময় নাম্বার আমরা বেশি দিয়ে ফেলি, ওইটা পারলে ভালো। কিন্তু ফ্লুয়েন্ট মানে না পারলে ওইটা নিয়ে অত বেশি, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তবে যেটা আমি পারি না সেটা নিয়ে আবার বসে থাকা ভালো না। তো আমার একটা ক্ষেত্রে ঘাটতি আছে আমি জানি, তাইলে এটা আমার অবশ্যই ওই ঘাটতিটা পূরণ করার জন্য চেষ্টা করতে হবে সেটা। কিন্তু মানে শুধুমাত্র মানে ইংলিশ ভালো বলার কারণে কেউ মানে ইয়ে বলতে না পারার কারণে কেউ পিছিয়ে যাবে বা পরীক্ষা খারাপ করে, এরকম হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, আর কি আদিবা অ্যাড করতে চাও, না আমি পরের কোশ্চিনে যেতে পারি? না স্যার স্যার যেহেতু বলেই বলেই দিয়েছেন দিয়েছে। আসলে। আর এখানে আসলে ভাইবা নিয়ে প্রথম প্রথম ভয় নিজে সবারই লাগে, নার্ভাসনেস ফিল হয়। এটা আসলে আইটেম দিতে দিতে আসলে এটা ঠিক হয়ে যায়। এটা আসলে ওরকম বড় কিছু না, প্রথম প্রথম এরকম লাগে আসলে। যত রিপিটেডলি আইটেম দিবা এটা আসলে ফ্লুয়েন্ট হয়ে যায় আসলে। টিচারদের সাথে একটু মানে বেশি মিশতে পারলে মানে যেটা হয় কি, একটা জিনিস তোমার ভীতি আছে, ওইটা হচ্ছে কি ভীতি কাটানোর একটাই উপায়, সেটা ওটার সাথে এক্সপোজ হওয়া। ওইটা এখন হয়তো টিচারদের কাছে যাওয়ার তোমার ভয় লাগতেছে হয়তো, বা পরীক্ষা দিতে ভয় লাগতেছে, সেটা ওই যত বেশি পরীক্ষা তো দিতে দিতে হ্যাঁ ওটা কাটবে। আর এমনিতেই টিচারদের সাথে একটু কথাবার্তা বলা, হ্যাঁ বিভিন্ন সমস্যা বা একটা জিনিস না বুঝলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, এটা করতে পারলে এটা ভীতি আরো কমবে। ওকে, এরপরের প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরের প্রশ্ন যে করেছেন সে তার নিকনেম এখনো সেট করেনি, আমি বলছি সে নিকনেম সেট করুন। আচ্ছা, তার কোশ্চিনটা এটা যে আমি পিকচার ভালো ড্র করতে পারি না, আর এর জন্য কোনো প্রবলেম হবে কিনা। মানে সে পিকচার নিয়ে ভয়ে আছে যে সে ড্র করতে পারে না, যেটা আমাদের অ্যানাটমির জন্য লাগে, কিন্তু এটা কি খুব বেশি প্রবলেম হবে কিনা? পিকচার তো আঁকতেই হবে, এটা আসলে মানে না পারলেও এটা প্র্যাকটিস করতে করতে পারতে হবে। যেমন অ্যানাটমি তো পিকচার আঁকতে না পারলে ভালো করা যাবেই না। ফিজিওলজিতে অনেক ক্ষেত্রে আমরা রোয়াল লেভেল অনেকগুলো প্রশ্ন থাকে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমার মনে আছে একটা ছবি প্রায় সময় আসতো, কাঠফাইনাল তো 1 ঘন্টার হইতো, ওই অ্যানাটমিতে আমাদের তখন ওই 1 ঘন্টার মধ্যে ওই সময় ওই ছবিটা আঁকতে আমার 40 মিনিট লাগতো প্রথম দিকে। তো একটা পর্যায়ে দেখা যায় ওটা মানে 5-6 মিনিটে হয়ে গেছে, এটা চর্চা করতে করতে এটা হয়ে যাবে। এটা আসলে ওটা নিয়ে অত ভয়ের কিছু নাই, আমরাও ছবি বেশি আঁকতে পারতাম না। তো যেটা অবশ্যই আঁকা লাগবে সেটা তো প্র্যাকটিস করতেই হবে। এটা হবে ওটা মানে ইয়ে পারা যাবে না এমন কিছু না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে মানে বারবার যত প্র্যাকটিস করা হয় ওই সময়টারও কমে আসে। আচ্ছা, এরপরের কোশ্চিন আমি চলে যাই। এরপরের কোশ্চিনে ঐশী, ঐশী করছে যে পরে রাজশাহী মেডিকেল কলেজে, তার নিকনেমে দেওয়া আছে। তার প্রশ্ন এটা, স্যার আমি ঢাকা মেডিকেল থেকে, স্যার ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পড়ার আর অন্য কোনো মেডিকেল থেকে পড়ার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমি রাজশাহী মেডিকেলে ছিলাম প্রায় 5 বছর মনে হয়, রাজশাহী মেডিকেল টিচার ছিলাম। তো ওখানকার স্টুডেন্টরা তো মানে আমার হাত দিয়ে বের হয়েছে, এবং আমার তো এটা জনমনে জানো স্টুডেন্টদের সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ থাকে, যারা পাশ করে গেছে। তো থ্যাংক ইউ স্যার। তাহলে এরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। আমরা রাজশাহী মেডিকেল যারা স্টুডেন্ট ছিল আর এর আগে পরে কক্সবাজার মেডিকেলে ছিলাম আগেও এবং পরেও, আসলে কোনো দিক দিয়ে তারা আসলে পিছিয়ে নাই। এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে।
এটা সফলতার ক্ষেত্রে কিছু জিনিস থাকে, একটা হচ্ছে ড্রিম থাকতে হবে একটা তোমার একদম উপরে যাওয়ার জন্য। তুমি এখন রাজশাহী মেডিকেল স্টুডেন্ট, ঠিক আছে, তুমি রাজশাহী মেডিকেলে পড়ো, পাশ করার পরে তুমি ইচ্ছা করে ঢাকা মেডিকেলের টিচার হতে পারো। এখন ঢাকা মেডিকেল যারা টিচার আছে তারা সবাই ঢাকা মেডিকেলের মানে স্টুডেন্ট ছিল এমন না। প্রাইভেট মেডিকেল থেকে পাশ করেও কিন্তু ইয়ে হয়, তুমি তো তাও সরকারি একদম বিভাগীয় পর্যায়ে মেডিকেলে আসো। অবশ্যই এটা ওটা কোনো কিছু না। এটা হচ্ছে নিজের উপর, নিজের উপর। আবার কেউ যদি নিজেকে মানে আপগ্রেড করার ইয়েটা না রাখে, মানে সিস্টেমটা অব্যাহত না রাখে, তাহলে কিন্তু সে পিছিয়ে যাবে। সে যে মেডিকেল থেকে হোক, বিশ্বের যেখান হোক, সে কখনো ইয়ে হবে না, ভালো করতে পারবে না যদি নিজেকে সবসময় আপগ্রেড করার চেষ্টা না থাকে। তো ওই জন্য একটা ড্রিম থাকতে হবে, এরপর ডেডিকেশন ওকে, থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, স্যার। ডেডিকেশন আচ্ছা, থাকতে হবে। আর একটা হচ্ছে কি, ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা থাকতে হবে বর্তমান যুগে, আসলে ডিসিপ্লিন খুবই, মানে এটা এই মুহূর্তের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি মনে করি যে আহ, এই সময় যে কোনো স্টুডেন্ট মানে দেখে টপ 10% ডাক্তারের মধ্যে যদি ঢুকতে চাই, তাহলে সে পারবে। সিদ্ধান্ত নিতে হবে যে সে ডিসিপ্লিন থাকবে, কারণ সবাই ডিস্ট্রাক্টেড, কেউ ফোকাসে নাই। হ্যাঁ, দেখা যায় ডিস্ট্রাক্টেড থাকার কারণে তার আগের মতো যতটুকু মনোযোগ থাকতো সেটা আর থাকে না। এরপর হচ্ছে সময় টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো হয় না, ফোকাস তো থাকেই না। এই জন্য পরে ডেলিভারি দিতেও সমস্যা হয়। তো এখন কেউ যদি এরকম সিরিয়াস থাকে, একটা ওই ধরনের ড্রিম থাকে অনেক উপরে ওঠার, এটার জন্য যত ডেডিকেশন দরকার সেই ডেডিকেশন যদি সে দিতে পারে, তারপর নিজেকে ডিসিপ্লিন লাইফ যদি লিড করতে পারে, অবশ্যই সে ভালো করবে। এবং সে যে কোনো উচ্চ পর্যায়ে যেতে পারে, এক্ষেত্রে কোনো বাধা নেই। যেখান থেকে হোক, সেটা রাজশাহী মেডিকেল না, সেটা হচ্ছে মানে কি বলবো, নওগাঁ, আচ্ছা যেটা হোক, নতুন যে কোনো মেডিকেল, একদম যেখানে হয়তো বিল্ডিংই নাই, ওখান থেকেও ভালো করতে হবে যদি চেষ্টা করে। হয়তো রুগী কম পাবে, এটা ইয়েতে গিয়ে ইন্টার্নশিপের পরে পরে সে কোথাও 6 মাস অনারারি করে সেটা পুষে নিতে পারবে। আর চেষ্টাটা থাকতে হবে, ড্রিমটা থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, একদম গুছিয়ে অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, এরপর কোশ্চেন গুলো অলমোস্ট সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আমি তো কোশ্চেন গুলো জাস্ট করে আমি বলে যাই যে কোনগুলো হয়ে গেছে। আচ্ছা, যেটা রিভিউ করার একটা প্রশ্ন আছে সেটা তো অ্যান্সার দেওয়া হয়ে গেছে। পিকচারের জন্য আলাদা, আচ্ছা পিকচারের জন্য আলাদা কোনো বই কেনা লাগে কিনা? আচ্ছা, কোনো বই কি কেনা লাগে, বা বই নিয়ে স্যার পিকচারের জন্য কি বলবেন নাকি? এটা তো মেনলি অ্যানাটমি মানে আদিবারা কি অ্যাটলাস। পড়ছে বলতে পারো। আচ্ছা স্যার, অ্যানাটমি। হ্যাঁ অ্যাটলাস। পিকচারের জন্য আসলে বই কেনা লাগে না, দত্ত বা বিশ্রাম সিং থেকে আসলে পিকচার দেখে দেখে ড্র করতে হয়। বাট অ্যানাটমির বিষয়গুলো ভালো মতো বোঝার জন্য নিটার বইটা কেনা যেতে পারে, বা পিডিএফ ও রাখা যায় ভিজুয়ালাইজ করার জন্য ভালোভাবে আর কি। আচ্ছা, স্যার কি আর কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? মানে আমার মনে হচ্ছে স্যারের নেটের প্রবলেম, মানে কথাগুলো আধা আধা কেটে কেটে আসছিল। ও, তাই নাকি? আচ্ছা, না এটা আর বলবো না। আচ্ছা, যেটা বলছো এটা জি ঠিক আছে। স্যার। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন, যে ফার্স্ট ইয়ারে কি কি বই কেনা লাগবে? অলরেডি এটা অ্যান্সার দেওয়া হয়ে গেছে স্যার। গাইডন পড়া কি মাস্ট? সিনিয়ররা বললো গাইড করলেই পাস হয়ে যায়, এই জন্য গাইডন কেউ পড়ে না। এখন গাইড স্যারের তো অবশ্যই কি করা অ্যান্সার উচিত। দিবেন? এটা হচ্ছে কি, গাইড করলেও পাশ করা যায়, সেটা কিন্তু আসলে অস্বীকার করার ব্যাপার না। গাইড করলেও পাশ করা যায়। গাইডন পরে অনেক সময়, গাইডন পরেও অনেক সময় ঠিক মতো গুছিয়ে বলতে না পারলে পরীক্ষা ভালো হয় না, এটাও ঠিক। তো এরপরে তোমাদের টার্গেট থাকতে হবে যে গাইডনটা পড়ে যাতে আমরা কনসেপশন ক্লিয়ার করতে পারি। গাইডনটা খুবই চমৎকার একটা বই। আমি আরেকটা ঘটনা বলি, ঘটনা আরেকজনের এক্সাম্পল দিই আর কি। আমার এক কলিগ, উনি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর, আগে কক্সবাজার মেডিকেলে ছিলেন, এখন ঢাকা মেডিকেলে চলে গেছেন। মেডিসিন অ্যাসোসিয়েট প্রফেসর, এখন আদিবারও চিনো কিনা কি জানি, মাইনুদ্দিন ভাই। আচ্ছা, এখন ওখানে অ্যাসোসিয়েট প্রফেসর কি ঢাকা মেডিকেলে এখানে ছিলেন। তো উনি খুব ভালো প্রেজেন্টেশন দিতেন এবং টিচারদের মধ্যে উনি খুবই মানে সবাই সম্মান করতো আর কি ওনার নলেজের জন্য। এবং এফসিপিএস এও উনি এই দুইটা এক চান্সে পাশ করার কারণে গোল্ড মেডেলিস্ট ছিলেন, গোল্ড মেডেল পাইছিলেন। উনি ছিলেন হচ্ছে খুলনা মেডিকেলের। আমরা যখন সিলেট মেডিকেলে পড়তাম তখন খুলনা মেডিকেল, দিনাজপুর মেডিকেল, ফরিদপুর এগুলো নতুন হয়েছে আর কি ওই সময়। তো ওই তখন উনি খুলনা মেডিকেলে ছিলেন ওখানে, তখন পর্যন্ত, এখন অনেক ভালো, তখন হচ্ছে অত বেশি টিচার ছিল না প্রথম দিকে, অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, এর মধ্যে ওনারা উঠে আসছেন। তো আমার সাথে প্রায় সময় কথা হতো, উনি আমাকে একটা কথা বলতেন, সেটা হচ্ছে কি, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে গাইডনটা পুরো পড়ে ফেলছিলাম, মানে পরীক্ষার জন্য কি লাগবে না লাগবে দেখি নাই। ওই যে গাইডনটা যে উনি পুরো পড়ে ফেলছিল, ওইটার কারণে যেটা হয়েছে, উনি মেডিসিনটা ওনার পড়তে সময় লাগে নাই, অন্যদের চেয়ে অনেক দ্রুত উনি বুঝতে পারছেন এবং দীর্ঘদিন মনে থাকছে। যার কারণে এফসিএস এর দুইটাই এক চান্সে পাস করা, ফার্স্ট ফার্স্ট এবং এফসিএস এ গোল্ড মেডেল পাওয়া, এটা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, এবং ওনার কনসেপশন আমরা তো দেখি খুবই ভালো। এবং ওনার সব ধরনের স্কিল, এ ধরনের ডায়াগনোসিস করা,
প্রেজেন্টেশন দেয়া সবকিছু মানে এক্সেলেন্ট আর কি। তো এই যে এটা হচ্ছে ওই যে গাইড অন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো পড়ার ফল আর কি। এখন ওই গাইড পরেও পাশ করা যাবে, গাইড অন পরেও পাশ করা যাবে, কিন্তু গাইড অন পরে পাশ করা, গাইড পরে পাশ করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, এটা ভবিষ্যতে বোঝা যাবে পাশ করার পরে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, গাইডের ক্ষেত্রে অনেক আমরা কিন্তু আগের মতো ওই গাইডটা একেবারে হারাম, গাইডটা একেবারে হারাম ওটা বলি না। মানে একটা সময় বলতো যে আর এটা হারাম, এটা ধরাই যাবে না। এখন অনেক মেডিকেলে গাইড দেখলে হয়তো টিচাররা কেড়ে নিয়ে নেবে, ওটা এমন হয়, নিতে পারে। কিন্তু ওই গাইডের ক্ষেত্রে যেটা হয়, যে আদিবা যেটা বললো যে প্রশ্ন দেখা, যে লেকচার নোট তুমি দেখলা, এরপর টেক্সট বুক পড়লা, এরপর পুরাতন প্রশ্নগুলো দেখা, পুরাতন প্রশ্নগুলো গুছানো থাকে ওই গাইড গুলোতে। তাহলে যেটা হয়, কিছু প্রশ্ন তুমি গুছানো পাচ্ছ হুবহু, নাইলে হয় কি অনেক সময় মাথা থেকে মানে প্রশ্নের আনসার নিয়ে আসা একটু কঠিন হয়, কিন্তু প্রশ্ন যদি কমন করে তাহলে আনসার দেওয়াটা অনেক ইজি হয়। তো গাইডটা হচ্ছে এটাই, কিন্তু গাইডের যেটা সমস্যা এটা হচ্ছে গাইডে ভুল থাকে। তুমি যদি গাইড অন করো তাহলে গাইডের ভুলগুলো বুঝতে পারবা, তাহলে ভুলগুলো সংশোধন করে নিতে পারবা। আর গাইড অনের সাথে যখন গাইড করবা তখন ওই গাইডের মধ্যে তুমি যদি গাইড পরেই যদি রিভিশন দেওয়ার চেষ্টা করো, গাইডের মধ্যে সব ইয়েগুলা ইনফরমেশন গুলা গাইড অন থেকে যেগুলো অতিরিক্ত ইনফরমেশন তুমি জানো সেগুলো লিখে ফেলবা, অথবা স্টাফটা দিয়ে ওখানে স্টাফিং করে দিবা। তাহলে সেক্ষেত্রে এটা হবে। তবে একেবারে শুধুই গাইড পরে ইয়ে করতে হলে ওই প্রশ্ন উত্তর সিস্টেমে কনসেপশন ক্লিয়ার হয় না, ওইটা অনেকটা মুখস্থ বিদ্যা টাইপের, ওইটা আসলে ইয়ে করে না, ওটা ওরা ভালো ডাক্তার হয় না, ওটা আসল কথা হয় না, ডাক্তার হয় স্যার না ভালো। আপনার কথাগুলো একটু কেটে কেটে আসে, মানে তাই না? আসলে এখানে নেট কক্সবাজার নেট একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ঠিক আছে, এমনি এটাই উত্তর আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। অলরেডি আমাদের প্রোগ্রাম শুরু হলো রাত 9টা, এখন 9টা 50 মিনিট, মানে 50 মিনিট অলরেডি চলে গেছে, বাট আমরা টের পাইনি, কারণ স্যার এত সুন্দরভাবে সবকিছু বলছে, সাথে আদিবা অনেক সুন্দরভাবে সবকিছু গুছিয়ে বলছে। আচ্ছা, অলমোস্ট আমাদের কোশ্চিন সব শেষ, আর যেগুলো আছে সেগুলো রিপিটেড কোশ্চিন। আচ্ছা দেখি তাও নতুন কোনো কোশ্চিন আছে কিনা। আচ্ছা, এখানে একটা একজন দেখি কোশ্চিন আইপ্যাড এরকম কেনা যে, লাগবে কিনা জিজ্ঞেস আচ্ছা করছে। তুয়া, যে স্যারদের কথা ঠিক মতো শুনলেই হবে তাই না? আচ্ছা, এটার অ্যান্সার অলরেডি স্যাররা দিয়ে দিয়েছে, স্যার নিজেই, যে হ্যাঁ ওইটাই আসল বই, মানে গাইটন বই আর যেটা হোক। স্যার এটা নিয়ে আর কিছু বলতে চান? স্যারদের কথা শোনা লাগবে কিনা এটা বলছে। জি স্যার, মানে ওর প্রশ্ন এটাই যে স্যারদের কথা ঠিক মতো শুনলেই হবে তাই না, মানে তার ও অ্যান্সার, উত্তর আচ্ছা, প্রশ্নের হ্যাঁ মধ্যে অ্যান্সার দেওয়ার। হ্যাঁ, স্যারদের কথা শুনলে হবে। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখন কোনো কারণে যদি দেখা যায় যে সব মেডিকেলে তো এই অবস্থা থাকে না, টিচারের পরিমাণও থাকে না, বিশেষ করে বেসিকে যে অবস্থা, মানে যেমন ফিজিওলজিতে লেকচারারের পরিমাণ ওই ঢাকা মেডিকেলে পর্যন্ত মাত্র 6 জন, এতগুলো স্টুডেন্টের পরে, আর এখানে আমাদের এখানে হচ্ছে 3 জন করে। তো অনেক জায়গায় হয় কি, কোনো কারণে যদি দেখা যায় যে টিচাররা কোর্স কমপ্লিট করতে দেরি করে ফেলে, সেই ক্ষেত্রে স্যারদের কথা শোনার জন্য ওয়েট করা যাবে না, একটা সময় মতো কোর্স কমপ্লিট করে ফেলতে হবে। এমনি কিন্তু স্যারদের কথাগুলো শুনলে, স্যারের দিক নির্দেশনা এগুলো শুনলে ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে মানে কোর্স ঠিক মতো আগাচ্ছে না টাইমলি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, তাইলে সেক্ষেত্রে তুমি নিজেই কিন্তু এটা আগেই পড়ে ফেলতে হবে। এটা ওই কথা শোনার জন্য বসে থাকলে হবে না, পরে মানে তাড়াহুড়া লেগে যাবে পরীক্ষার আগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হচ্ছে, ঐশী যেটা বলছে যে আপু এমন কোনো ইউটিউব চ্যানেল এর নাম বলতে পারবেন যেখানে অনেক কোশ্চেন, আমি কোশ্চেন পড়তে গিয়ে নিচে কোশ্চেন চলে আসছে, যেখানে দেখলে আমরা ওই সব সাবজেক্টের টপিক গুলো খুব ভালোভাবে বুঝতে পারবো, মানে এমন কোনো জানার পেজ বা চ্যানেল আছে কিনা? আচ্ছা, এটা অলরেডি আমাদের অ্যান্সার দিয়ে যাচ্ছে যে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির এরকম একটা পেজ আছে, বা আমাদের যেটুকু অ্যান্সারটা সবাই এই অ্যান্সারটা দেখলে ভালো মতো বুঝে যাবা, যে ফার্স্ট প্রফের প্রতিটি কার্ডকে সামনে রেখে যে এসএস অনলাইন ইউনিভার্সিটি নিয়মিতভাবে প্রি ক্লাসের আয়োজন করে থাকে। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে টপিক ভিত্তিক সাজানো ক্লাসগুলো ইতিমধ্যে আপলোড করা আছে, যেখানে আপনারা সহজেই প্রতিটি বিষয় বুঝে নিতে পারবেন এবং নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে পারবেন। সো আমার মনে হয় যে এটা সবাই জেনে গেছে, আর এটা দরকার ছিল। আচ্ছা, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যাতে সবাই ইজিলি আরো বুঝতে পারবে। আচ্ছা, আর কোনো কোশ্চিন? কেউ কেউ বলে যে মেডিকেলে বেশি বেশি রোগী থাকলে ভালো বোঝা যায়, যেমন বিভাগীয় মেডিকেল গুলোতে। আচ্ছা, এটা তো সত্যি। এটার কি এটা প্রশ্ন ঠিক নাকি? আছে। আচ্ছা, সে মানে হয়তো একটা প্রশ্ন করতে চাচ্ছে এটা, মানে রোগী না থাকলে তার মেডিকেলে হয়তো কোনো সমস্যা হবে না, এটা হয়তো জানতে চাইছে। জি এখন স্যার। রোগী দেখার কোনো বিকল্প নেই থার্ড ইয়ার থেকে রোগী দেখার কোনো বিকল্প নাই। সেটা হচ্ছে তুমি নিজের মেডিকেলে যদি রোগী না পাও আরেক মেডিকেলে গিয়ে দেখে আসতে হবে, সেটা হলো চেষ্টা করতে হবে। এখন স্টুডেন্ট লাইফে সেটা সম্ভব না হলেও ইন্টার্নশিপ শেষে
এটা মানে আমরা যেটা অ্যাডভাইস করি, তো এমন কোনো জায়গা থেকে সে মানে ইয়ে করে পড়াশোনা শেষ করে যেখানে পর্যাপ্ত রোগী ছিল না, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দিয়ে হচ্ছে 8-6 মাস যে কোনো একটা ঢাকা মেডিকেল অথবা চট্টগ্রাম মেডিকেল যেখানে রোগী বেশি, সেখানে ওই অনারারি মেডিকেল অফিসার হিসেবে বিনা বেতনে 6 মাসে একটা ট্রেনিং নেয়। স্যার অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে আই থিঙ্ক। বা আচ্ছা, অনারারি করার কথা, যে আমাদের 6 মাসের যেখানে রোগী থাকে না তারা কিন্তু পরে যে কোনো মেডিকেল না, ওখানে আবার রিকোয়ারমেন্ট দেওয়া থাকে সরকারি গুলোতে, যে যখন অনারারি করলে আরো ইজিলি আমরা রোগী নিয়েও জানতে পারবো, আর মানে ডায়াগনোসিস এগুলো ইজি হয়ে যায়। আচ্ছা, এরপর কোশ্চিন যে, আচ্ছা কোশ্চিনটা যে করছে সে কেএমসি লিখছে তার নিকনেম, আশা করি সে নিকনেমটা চেঞ্জ করবে। কোশ্চিনটা এটা: স্যার, অ্যানাটমি বিশ্রামের বই পড়লে ভালো বোঝা যায়, বাট দত্ত বইয়ে অনেক ইনফরমেশন আছে। এখন দত্ততে যে এক্সট্রা ইনফরমেশন আছে ওইগুলো কি লাগবে? লাগে। আচ্ছা, এটা আদিবা আনসার দিতে পারে। আদিবা। এটাতে আদিবা কি আসলে অবশ্যই লাগে। তুমি চাইলে যদি বিশ্রাম চাইলে তুমি হচ্ছে যে বিশ্রামে যেহেতু তুলনামূলক ইজি করে লেখা, তুমি বিশ্রামটা আগে পড়তে পারো, তারপরে তুমি দত্ত পড়ে দত্ত থেকে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে সেগুলো বিশ্রামে লিখে রাখতে পারো। বাট দত্ত অবশ্যই পড়া উচিত। And দত্ত খুবই ভালো একটা বই। আচ্ছা, থ্যাংক ইউ আদিবা, মানে বুঝিয়ে দিয়েছে। আসলে ওই বইটা অনেক বেশি ইনফরমেটিভ আর ওইটা গুছানো আছে অনেক বেশি। আচ্ছা, এরপরে কোশ্চিন যে আহ আল আমিন কোশ্চিন: স্যার, টিচারদের সাথে কিভাবে ভালো সম্পর্ক বিল্ড আপ করা যায়? আচ্ছা, টিচারদের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ দিয়ে স্যার যদি একটু বলতেন। এটা হচ্ছে কি, মানে প্রথম দিন থেকে সিরিয়াস থাকা, ইমপ্রেশনটা প্রথম দিকে পড়ে যায়। একদম প্রথম দিকে একটা টিচারদের মধ্যে একটা বিভিন্ন স্টুডেন্ট সম্পর্কে ইমপ্রেশন তৈরি হয়। প্রথম আইটেমে ভালো করার একটা চেষ্টা করতে হবে। আর বিভিন্ন ক্ষেত্রে ওই পড়াশোনা না বুঝতে টিচারদের থেকে বুঝে নিলে টিচাররা খুশি হয়। অনেক সময় স্টুডেন্টরা একটু সংকোচ বোধ করে যে স্যার কি মনে করবে, অনেক সময় ভয়ও ঢোকে না। কিন্তু তারপরেও টিচারদের সাথে সম্পর্ক রাখতে গেলে ওই মানে বিভিন্ন পড়া বুঝাই না, তারপর হচ্ছে আইটেম গুলোতে ভালো করা, আসলে পরীক্ষায় ভালো করলেই চোখে পড়ে। সেক্ষেত্রে ক্লাসে রেসপন্স করা, ক্লাসে এখন কোন একটা আইটেম পরের দিন কি পড়াবে এটা তো অনেক সময় আগেই বোঝা যায়। সেই ক্ষেত্রে আগে যদি একটু পড়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে যদি টিচারকে কোনো প্রশ্ন করে যায় ক্লাসে, অথবা হচ্ছে কোনো প্রশ্ন টিচার করলে যদি উত্তর দেওয়া যায়, সেক্ষেত্রে সহজে চোখে পড়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। মোটামুটি আমাদের টিচারদের সাথে সম্পর্ক বিল্ড আপ নিয়ে স্যার অনেক সুন্দর মতো বলছে। আচ্ছা, মেডিকেল সায়েন্সে রিসার্চ করার বিষয়ে একটু বলবেন স্যার? আচ্ছা, আমি না একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছে, আজকে আমাদের প্রোগ্রামটা মূলত ফ্রেশার্সদের নিয়ে, বাট এর মধ্যে আবার অনেকে কোশ্চেন করছে লাইক মেডিকেল লাইফের পরে তাদের মানে কিভাবে ভালো করা যায়, বা আরেকটা কোশ্চেন যে রিসার্চ যেটা মেডিকেলে মানে এমবিবিএস শেষের পরে। স্যার, এটা নিয়ে কি আজকে আমরা বলবো নাকি পরে কখনো স্যার? এগুলো যদি নিয়ে এটা আমাদের আলাদাভাবে topic- করা যায়, আলাদাভাবে করা যায়। হ্যাঁ, মেডিকেলে ঢুকে তবে একটা রিসার্চের মানসিকতা রাখা যেতে পারে। আমাদের স্টুডেন্ট তো রিসার্চ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে টিচারও করে না। তো অনেক মেডিকেল রিসার্চ ক্লাব আছে, এসব ক্লাবের সাথে যুক্ত হয়ে এটা কিভাবে রিসার্চ করতে হয় সেটা শেখা যেতে পারে, শিখে তারপর আগাতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার। রিসার্চ নিয়েও স্যার বলে দিয়েছে, যদি এটা আমাদের আজকে টপিক ছিল না। আচ্ছা, এরপর কোশ্চেন স্যার: মানুষের সামনে গুছিয়ে কথা বলতে পারি না, স্যারদের সামনে জানা পড়াও বলতে পারি না, কিভাবে মানুষের সামনে গুছিয়ে বলা যায়? আচ্ছা, এটা অ্যান্সার তো অলরেডি প্রথমে দেওয়া হয়েছে, যে পেয়ার করে পড়া, আরেকজনের কাছে বারবার প্র্যাকটিস করা। এরপরেও কি স্যার আর কিছু অ্যাড করতে চান এটার সাথে? ওটা আছে, মানুষের সাথে মেশার কোনো বিকল্প নাই। মানে কথা বলতে বলতে কথা বলার ইয়েটা ডেভেলপ করবে আর কি। মেডিকেলে যারা চান্স পায় তাদের বিরাট অংশটা আসলে চুপচাপ টাইপের স্টুডেন্টই বেশি। সে হয়তো সারা জীবন একেবারে চুপচাপ ছিল, পড়াশোনা করছে, এরকম স্টুডেন্টই কিন্তু হোস্টেলে গেলেই এই এই ইয়েটা ডেভেলপ করে, কথাবার্তা বলার ইয়েটা। আমার মনে আছে আমি রাজশাহী মেডিকেলে যখন ছিলাম, আমাদের বাড়িওয়ালার মেয়েটা মেডিকেলে চান্স পেলো। তো মেডিকেলে চান্স পাওয়ার আগ পর্যন্ত কথাই বলতে পারতো না, মানে চুপচাপ করে যাইতো, চুপচাপ আসতো, আহ, কোনো কথাই বলতে পারতো না।
সে ইয়েতে চান্স পেলো, সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেলো। হোস্টেলে থাকছে 5-6 মাস পরে আমার সাথে দেখা হয়েছে, দেখি মুখে খুবই ফুটতেছে, মানে এত যে কথা বলতে পারতেছে সে, আমি নিজে আশ্চর্য। এটা হচ্ছে হোস্টেলে গেলে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তারপরেও আস্তে আস্তে টিচারদের সাথে কথা বলতে বলতে এটা ডেভেলপ করবে। জ- আচ্ছা, আই থিংক একটা কোশ্চিন ওয়াসিফ করছে, স্যার খুলনা মেডিকেল থেকে পড়লে কি কোনো এক্সপেরিয়েন্স এর জন্য অন্য মেডিকেল থেকে অনারারি করতে হবে? ওখানে কি পেশেন্ট কম? আচ্ছা, খুলনা মেডিকেল তো খুলনা সরকারি মেডিকেল মেডিকেল খুবই ভালো বিভাগ। মেডিকেল, খুবই ভালো মেডিকেল। আর ওখানে অনেক ভালো ভালো টিচার আছে, আমার পরিচিত অনেকে আছে, অনেক ভালো ভালো টিচার। ফিজিওলজি যিনি টিচার আছে ডাক্তার মিজান, উনি তো বাংলাদেশে নাম করা ফিজিওলজির জন্য। তো এখন হচ্ছে ওখানে অনেক ভালো ভালো টিচার আছে, খুলনা নিয়ে কোনো চিন্তার কিছু নাই, ওখানে অনেক ভালো। রোগীও যথেষ্ট আছে, ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। এমনকি সরকারি গুলাতে জেলা পর্যায়ের ইয়েতে এত পেশেন্ট থাকে। যেমন খুলনা তো একটা বিভাগীয় শহর, আমাদের এখানে কক্সবাজারে তো 250 বেডের হাসপাতাল যেটা আছে অস্থায়ী আমাদের ক্যাম্পাস, এখানে 900-950 রোগী থাকে প্রতিদিন। তাহলে এখন আসলে সরকারি মেডিকেল গুলাতে রোগী জায়গা দিতে পারে না। তো মানে এটা, সেই জায়গায় বিভাগীয় মেডিকেল গুলাতে অবশ্যই আরো ভালো ফেসিলিটি থাকবে। ওটা নিয়ে চিন্তার কিছু না, সরকারি মেডিকেল যদি পাই প্রচুর রোগী থাকবে, কারণ এখানে ফ্রি। প্রাইভেটে হয় কি, যেটা অনেক সময় ফ্রি থাকে না অনেক জায়গায়, হয়তো সেই জন্য সেখানে একটু কম থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার, স্যার একদম মানে বুঝিয়ে দিয়েছে। আসলে সরকারি মেডিকেলে যাদের হয়েছে, বেশিরভাগ সরকারি মেডিকেলে মানে পেশেন্টের কোনো অভাব হয় না, ওখানে পেশেন্ট অ্যাভেলেবল থাকে, সো এটার হুম। অতটা দরকার হয় না যদিও। আচ্ছা, আর কোশ্চিন, আর কি কোনো কোশ্চিন বাকি আছে? আচ্ছা, একটা কোশ্চিন যে আইপ্যাড কি লাগে কিনা। লাগবে না। আচ্ছা, আইপ্যাড বই এনাফ স্যার। আচ্ছা, এরপর একটা কোশ্চিন, নোয়াখালী মেডিকেলে এখনো হসপিটাল হয়নি, এখান থেকে ভালো করা পসিবল? হ্যাঁ, পসিবল। নোয়াখালী মেডিকেল থেকেও ছেলে বলে ভালো করতেছে, খারাপ না। ওখানেও না, এটা সমস্যা না, এটা বিষয় না। ওখানে নোয়াখালী মেডিকেল হাসপাতালে কাজটা শুরু হয়ে যাচ্ছে মনে হয়, সম্ভবত শুরু হয়েছে অথবা হয়ে যাবে রিসেন্টলি, সম্ভবত হয়েছে। তোমরা ওখানে ইন্টার্নশিপ করতে পারবা নোয়াখালী, মানে এখন যারা ফার্স্ট ইয়ার আছে তারা আশা করি ওখানে ইন্টার্নশিপ করতে পারবে হাসপাতালে। আর ওখানে যে এখন যেটা অস্থায়ী আছে সেখানেও রুগী কম থাকার কথা না, রুগী অনেক থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই, ভালো ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই কোশ্চিন এখন সবারই পর পর মানে সেম কোশ্চিন, এই কোশ্চিন আবার একজন এই করছে এরকম যে নীলফামারী মেডিকেল থেকে পড়লে কি পরে এক্সপেরিয়েন্স এর জন্য অন্য মেডিকেল থেকে অনারি করতে হবে কিনা? স্যার না, আমার এটা মনে হচ্ছে হয় না, সরকারি মেডিকেল আই থিঙ্ক। মনে হয় না, না, করা লাগবে না। এরপরে এতে রোগী ওকে থাকবে। স্যার, থ্যাংক, জি স্যার সরকারি মেডিকেল। আচ্ছা, আর তো মনে হয় আর কোনো কোশ্চিন নাই নাকি? এখানে ও ফরিদপুর মেডিকেল বলছো? আচ্ছা, মানে আমি জি স্যার ফরিদপুর মেডিকেল নিয়ে। ফরিদপুর medical অনেক ভালো, খুবই ভালো একটা মেডিকেল। ওখানে তো প্রিন্সিপাল যিনি আছে, যে দিলরুবা জেবা ম্যাডাম, উনি তো মোটামুটি টিচার হিসেবে বাংলাদেশে মোটামুটি অনেক নাম করা। এতে আর অনেক ভালো ভালো টিচার আছে। খুবই ভালো মেডিকেল, কোনো এটা নিয়ে চিন্তার কিছু নাই। এখানে পড়াশোনার মান খুবই ভালো। আচ্ছা, আসলে ওই মেডিকেল কলেজটা অনেক ভালো, আর ম্যামকেও আমি চিনি পার্সোনালি, অনেক আসলেই হ্যাঁ, ভালো। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চিন, বইয়ের পড়াগুলোকে বাস্তবের সাথে মিল রেখে আয়ত্ত করব কিভাবে? এখানে একটু সমস্যা হচ্ছে কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়াই তো, ওখানে ক্লিনিক্যাল বিষয় সবসময় পাওয়া যায় না। তারপরেও মানে এটা বুঝে পড়লে মেকানিজম গুলো যখন কেউ বুঝে পড়ে তখন অনেক ভালো লাগে। তারপর প্রবলেম বেস কিছু কোয়েশন হয় বা ইন্টিগ্রেটেড ক্লাসে এই জিনিসগুলো আরেকটু ভালো বোঝা যায়। আহ, বাস্তবতার সাথে মিল হবে তখনই যখন তুমি হাসপাতালে যাবে, এটা হলো থার্ড ইয়ার থেকে। তো প্রথম 1.5 বছর এই থার্ড ইয়ারের জিনিসটা যাতে ভালো বোঝা যায়, এই জন্য প্রথম 1.5 বছর এটা ভালো করে করতে হবে, যাতে থার্ড ইয়ার থেকে তুমি খুব ভালো বুঝো। স্যার মানে আগে ভিত্তি যেটা সেটা আগে মজবুত করতে হবে, পরে আরো ভালো মতো বোঝা যাবে সেইটা। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আবার আরেকজন কোশ্চেন করছে মানিকগঞ্জ মেডিকেল নিয়ে। আমি একটা কথা বলে রাখি, যারা মেডিকেল, সরকারিতে আছে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে সরকারিতে কিন্তু পেশেন্টের অভাব নেই, তো তোমরা এই কোশ্চেন। আচ্ছা আমি বলি, মানিকগঞ্জ জি মেডিকেল স্যার। কিন্তু অনেক পরে প্রতিষ্ঠা হইলো, ওইটা অনেক দিক দিয়ে আগাই আছে। বিশেষ করে ওখানে অবকাঠামোগত একাডেমিক বিল্ডিং থেকে শুরু করে তারপর হচ্ছে হাসপাতাল, হাসপাতালটাও ওখানে অনেক ভালো মতোই চালু হয়ে গেছে। আর হচ্ছে ওখানে স্কিল ল্যাব আছে, যেটা অনেক সরকারি মেডিকেলে এখনো নাই, সিমুলেশন ল্যাব।
এগুলা ওই মানিকগঞ্জ মেডিকেল অনেক আগামী। এটা যদিও অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে, এটা অনেক ক্ষেত্রে হচ্ছে কি স্থানীয় ভাবে যদি একটু গুরুত্বপূর্ণ মানুষ থাকে, সেখান থেকে দীর্ঘদিন স্বাস্থ্যমন্ত্রী ছিল তো, এই জন্য মানিকগঞ্জ এটা অনেক উন্নত হয়ে গেছে। এটা নিয়ে চিন্তা কিছু নেই, অনেক পুরাতন মানে পুরানো অনেক মেডিকেলের চেয়ে এটা আগে গেছে মানিকগঞ্জ মেডিকেল। ও আচ্ছা, এখন আমারটা জিজ্ঞেস করছে কক্সবাজার মেডিকেল কলেজ কেমন স্যার। আচ্ছা, এটা আসলেই দেখতে আচ্ছা, পারবা। কক্সবাজার মেডিকেল কলেজ তাহলে ওরিয়েন্টেশন আসলেই তখন দেখা যাবে। এখানে আমাদেরও অস্থায়ী ক্যাম্পাস যেটা ইয়ে আছে, সদর হাসপাতাল চলতেছিল, কিন্তু থ্যাংক ইউ স্যার। আহ, আচ্ছা, নতুন হাসপাতাল যেটা এটা কাজ শুরু হয়ে গেছে, খুব দ্রুত গতিতে চলতেছে। এটা আমরা আশা করতেছি কক্সবাজার মেডিকেল 10 তলা ভবন। আহ, ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, কক্সবাজার মেডিকেলে যেটা হাসপাতাল 10 তলা ভবন 500 বেডের, এটা কাজ চলতেছে। এটা 3 বছরের মধ্যে হয়ে যাবে। তোমরা আশা করি ওখানে 4th ইয়ারে উঠলেই আশা করি হাসপাতালে ওয়ার্ক করতে পারবে মেইন ক্যাম্পাসে। আর ইতিমধ্যে আমাদের অস্থায়ী ক্যাম্পাস যেটা স্যার। সদর হাসপাতাল, সেখানে আমাদের স্যার, বাসে আমাকে কি যাওয়া আসা শোনা করা হয়। যাচ্ছে? হ্যাঁ আমার মনে হয় যে স্যার কক্সবাজার মেডিকেল কলেজ নিয়ে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। তাই না স্যার? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, এর পরের কোশ্চিনে যে আচ্ছা, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি কি এইচএসসি এর সাথে কিছু কিছু মিল পাওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা মিল পাওয়া যাবে। এই জন্য আমি হয়তো আজকে বলি নাই, কিন্তু মাঝে মধ্যে আমি বলি। সেটা হচ্ছে কি, বায়োলজি বইটা একদম ফেলে না দিয়ে এটার সাথে নিয়ে আসা ভালো। যে টপিকটা হচ্ছে কি তুমি ইংলিশে পড়বা, সেটার সাথে যদি একটু বাংলায় পুরাতন বই থেকে পড়ে নাও, তাহলে অনেক ইজি হবে। অনেক কিছু শুধু ইয়ে না, মানে বায়োলজি না, মানে কেমিস্ট্রি থেকে অনেক কিছু আসে, তারপর ফিজিওলজি, ফিজিক্সেরও কিছু, এই বইগুলো তোমরা রেখে দিতে পারো। যে টপিকটা হচ্ছে ইন্টারে তোমরা পড়ছো, সেই টপিকটা যখন আসবে, এটা ওই বাংলা বইগুলা সেই এইচএসসির, সেটা দেখে নিতে পারো, জি সমস্যা স্যার। নাই। স্যার, কথা কিন্তু কেটে কেটে আসে, মানে স্যার। আচ্ছা, সমস্যা, আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। আমাদের প্রোগ্রাম অলমোস্ট 1 ঘন্টা সময় ছিল, সেখানে 10টা 6 বেজে গেছে, মানে আরো বেশি। আমি চাচ্ছি না আর আমরা মানে আরো লং করতে প্রোগ্রামটা। তো আর কোশ্চিনটা এমন নতুন কিছু নাই, যেগুলো কোশ্চিন সবগুলো অলমোস্ট অলমোস্ট সেম হয়ে গেছে, মানে সেম সেম কোশ্চিন আছে। সো আই থিঙ্ক আমাদের প্রোগ্রামটা আর লং না করে আহ মানে ভালো হয় যে এখানে আমরা আচ্ছা, শেষ আমি করে একটা দিই। ইয়ে দিই, আচ্ছা, আর তো কক্সবাজার কারো মেডিকেল কোশ্চিনও নাই একজন দেখছি, মনে হয় যেগুলো একটা, আছে সেগুলো সব রিপিটেড কোশ্চিন। স্যার, আমরা। হ্যাঁ, এটা এখানে কক্সবাজার মেডিকেলের জি একজন স্যার। প্রশ্ন মানে কক্সবাজার মেডিকেল সম্পর্কে একজন জিজ্ঞেস করছে হচ্ছে কি, নোটিশ দেয় নাই কিনা। নোটিশ আমরা এখনো দিই নাই, দিলে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে দিলে। আচ্ছা, এখন হোস্টেলে সিট পাবে কিনা জিজ্ঞেস করছে একজন। সিট পাওয়া যাবে, সমস্যা নাই, সবাই সিট পাবে। আচ্ছা, ক্লাস শুরু হতে পারে, এটা হচ্ছে 25শে এপ্রিল থেকে হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আমি কোশ্চেন করার আগে স্যার এত বেশি মানে কনসিয়াস নিজে থেকে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ওকে। আচ্ছা, আচ্ছা, এই মতো। অলরেডি। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আপনি কি শেষে আর কিছু বলতে চাচ্ছেন স্যার? আর অনেক ধন্যবাদ স্যার এতটা টাইম আমাদের দেওয়ার জন্য। আর আমি অনেক অবাক হয়েছি স্যার, ধৈর্য ধরে পুরো সময়টা, আবার কোশ্চেন গুলো যেগুলো আমি বলছিও না স্যার, সেগুলো নিজে নিজে পড়ে পড়ে একদম সুন্দরভাবে অ্যান্সার করছে। এতটা ধৈর্যশীল, এর জন্য স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি কি আরো কিছু বলতে চান স্যার? মানে লাস্টে স্যার, একদম শেষ যেই লাইন যেটা। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিও বিদায় নিই তাহলে। হ্যাঁ। ওকে স্যার, আর থ্যাংক ইউ সো মাচ। জেনেসিকে ধন্যবাদ আর কি, জেনেসি যারা উপস্থিত ছিল সবাইকে। আর আদিবা কি লিভ নিয়ে নিছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আছে, যাই হোক, আদিবারা হচ্ছে 81 নাকি? জি। আচ্ছা, এর আগে ওই আমার তো যে গ্রুপ, যেটা গ্রুপ ছিল লার্ন ফিজিওলজি ইন ইজি ওয়ে, ওইটাতে ওই অরবিনকে আমরা ইয়ে করছিলাম এই উপলক্ষে। তার সাথে অনেকবার দেখা মানে কথা হয়েছিল আমার সাথে। ওই বিনয়ী একটা ছেলে আর কি। তো আসলে আমার জি, নিজেরও ইয়ে লাগে মাঝে মধ্যে, আচ্ছা, ধরো ছেলেটা এখন নাই, এটা চিন্তা করতে কেমন লাগে। তো যাই হোক, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিও বিদায়, আমরা আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা
স্যার থ্যাংক ইউ। আদিবা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি বলতে স্যারের এই প্রোগ্রামটা হোস্টিং করার আমার অনেক বেশি ইচ্ছা ছিল, কারণ স্যার এত কনসিয়াসলি এত সুন্দরভাবে বলে, এই জন্য স্যারকে থ্যাংকস। স্যার আদিবা, তুমি কি আর কিছু বলতে চাও লাস্ট মোমেন্টে? না, বল- ওকে, আদিবা মেবি কমপ্লিট করে দিয়েছে। আর আগামীর জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকের রাতের জন্য শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি।